আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা ঘটে 1967 থেকে 70 সনের দিকে আমার দাদার সাথে। আমাদের দাদার বাড়ি ছিল পটুয়াখালী জেলায়, এবং সেই জেলাকে নিয়ে পায়রা বন্দরের এক প্রান্তে আমার দাদার বাড়ি, আরেক প্রান্তে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি। তো আমার দাদি তার বাবার বাড়িতে অনেক জমি পান। সেগুলো আমার দাদা নিজে এই পার থেকে কামলা নিয়ে যে নৌকায় করে যে ওই পারে যে হাল চাষ করতেন। তখন সময়টা ছিল ভাদ্র মাস। একদিন আমার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু হঠাৎ কোনো মজুরি বা কামলা পেলেন না। তখন আমার দাদা কোনো লোক না পেয়ে আমার মেজো চাচাকে নিয়ে যাবেন ঠিক করেন। তখন আমার মেজো চাচা পড়তেন মাদ্রাসায়। একটা নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা হবেন, কারণ পায়রা নদীটা নাকি হাতের দ্বার বেয়েই পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে তারা রাত 2টার দিকে নৌকা নিয়ে রওনা দেন, এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, তখন আমার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আধারে কারা যেন ধানের বীজ নদীতে ফেলছেন এবং এক বিকট আওয়াজ করছেন। আমার দাদা চাচা বোঝার আর বাকি থাকলো না। ঠিক তখন আমার চাচা তার পাঞ্জাবির কাপড়ের এক কোনার টুকরা হাতে নিলেন এবং কোরআনের কিছু আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে গিট দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর দুজন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসেন এবং করুণ কণ্ঠে বললেন, হুজুর, আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার চাচা বললেন, যে অপরাধ করেছেন এর বিচার আমি বোতলে ঢুকিয়ে করব। এরপরে ওই লোক দুটা বলে, আপনারা যা বলবেন তাই করব, যেই শাস্তি দিবেন মাথা পেতে নেব, দয়া করে বোতলে ঢোকাবেন না। এমন সময় আমার দাদা বললেন, একটা সুযোগ দিতে পারি, ধানের বীজগুলো ভোর হওয়ার আগেই জমিতে রোপণ করে দাও, তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব, নাহলে অযথায় কোনো ধরনের তর্ক করব না। তো ওনারা যথাযথভাবে রাজি হন এবং ওই জমির কাজ পৌঁছানোর আগেই সব জমি রোপণ হয়ে যায় বলে তারা আশ্বস্ত করেন। দাদা তখন লক্ষ্য করেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে। ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা আমার দাদার কাছে ওই জিনগুলো একটা আবদার করেছিল যে এলাকার সব গরিবদেরকে একটা খাসি বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় মতো তাদের কথা রাখেন। এরপর প্রায় সময় আমার দাদার সাথে দেখা করতে আসতেন। আমার দাদা 1972 সালে মারা যান। এরপর এই ঘটনাটা আমার ওই চাচার কাছ থেকেই আমরা শুনেছি। চাচা এখনো বেঁচে আছেন। এই ছিল ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার তালস্য গ্রাম থেকে রনি আহমেদ। উনি আমাদের প্রায় সব ঘটনাই শোনেন বলে উল্লেখ করেছেন ওনার ইমেইলে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ওনার মামাতো ভাই রাসেলকে নিয়ে। ওনার মামাতো ভাই রাসেল একজন সাহসী এবং নির্ভীক জেলে। কারণ হচ্ছে দিন নাই রাত নাই, মাছ ধরতে ওনার কোনো ক্লান্তি নাই। শুধু তাই নয়, উত্তাল তরঙ্গের মধ্যে নৌকা চালিয়ে মাছ ধরতে উনি বেশ পটু। এই কারণে সাহসিকতায় তার জুড়ি নেই। রাতের বেলা মাছ ধরতে গিয়ে অনেকেই ভয় পান, কিন্তু মনে হয় যে ভয় আসলে উনাকে ভয় পায়। এই কথা অনেকেই বলেন। অনেক সাহসী একজন মানুষ। যাই হোক, ঘটনাটার সময়কাল 2007 কি 2008 সাল, এরকম একটি সময়। তখন উনি নতুন বিয়ে করেছেন। ওনার ওয়াইফের বয়সও কম ছিল, এই কারণে শ্বশুর বাড়িতে তার মন টিকছিল না। এই কারণে রাসেলের মা তাকে বলেন, যেহেতু মেয়েটার বয়স কম আর এখানে মন টিকছে না, যা ওকে বাপের বাড়িতে দিয়ে মন ভালো হলে আবার নিয়ে আসিস। এইভাবে আসা যাওয়ার মধ্যে দিয়েই একটা সময় মন টিকে যাবে।
ডিসিশন যেহেতু হঠাৎ করে হয়েছে, এই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বউকে নিয়ে উনি ওনার শ্বশুর বাড়ির দিকে রওনা দেন। ওনার বাড়ি তো তালস গ্রামে, আর ওনার শ্বশুর বাড়ির যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে নগর। আমাকে নগর নামটি বলেছেন রনি আহমেদ। তো ওদিকে রওনা দেন। তো ওনার তো নিজের নৌকা ছিল, নৌকায় কিছুটা পথ যেতে হবে, তারপর নৌকা পথ যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে 3 কিলোমিটার পথ যেতে হয়। ভাগ্য ভালো থাকলে ভ্যান পাওয়া যায়, তাহলে আর কোনো প্রবলেম নেই। যাই হোক, উনি নৌকা নিয়ে ওনার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েন। নৌকা উনি চালাচ্ছিলেন। নৌকা ছলাৎ ছলাৎ শব্দে পানিপথ উনি পাড়ি দিচ্ছিলেন। সমস্যা হলো, গ্রামের অনেক ভেতরে হচ্ছে না শ্বশুর বাড়ি। শুরুতেই বলেছি যে নৌকা থেকে নেমে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটতে হয়। বিয়ের পর মাত্র 2 বার উনি ওনার শ্বশুর বাড়িতে গিয়েছেন। দিনে এসেছেন, দিনেই ফেরত গেছেন, কখনো রাত করেননি। কিন্তু ওই দিন পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে আসে। নতুন জামাই এসেছে বলে কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কিছুতেই না খেয়ে যেতে দেবেন না। রান্না বান্না, খাওয়া দাওয়া এবং খোশ গল্প করতে করতে অনেক সময় চলে যায়। এশার আজান হয়ে গেছে, তাও প্রায় ঘন্টা 3 হবে। এদিকে রাসেলের তখন মনে পড়ে তাকে দ্রুত বাড়িতে যেতে হবে। কেন বাড়িতে যেতে হবে? কারণ হচ্ছে মাছ ধরাটা তার পেশা। ওনার হাতে যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে শ্বশুর বাড়িতে আসার সময় মন্ডা মিঠাই কিনে এনেছেন। তার হাতে তো এখন টাকা নেই, তাকে তো যেতেই হবে এবং ওই রাত্রেই তাকে মাছ ধরতেই হবে। এবং সকালবেলা মাছ বিক্রি যদি না করতে পারেন, তাহলে তার মা এবং ছোট বোনকে অভুক্ত থাকতে হবে, বাড়িতে চুলা জ্বলবে না। এখন এই লজ্জার কথা তো আর শ্বশুর শাশুড়িকে বলতে পারছেন না। তিনি বলেন যে তাকে দ্রুত যেতে হবে, তার কাজ আছে। শ্বশুর শাশুড়ি রিকোয়েস্ট করেন, তারপরও তার ওয়াইফ বুঝতে পারেন যে তার স্বামী কেন চলে যেতে চাচ্ছে। এই জন্য তিনি তার মা বাবা, মানে তার ওয়াইফের মা বাবা, মানে রাসেলের যিনি শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলেন যে ঠিক আছে, সে যেতে যাচ্ছে, যাক, তার কাজ আছে, আমি জানি, চলে যেতে দাও। এই কারণে শ্বশুর শাশুড়ি আর কোনো বাধা দেয় না। কিন্তু তার শ্বশুর বলে যে তুমি যেতে চাচ্ছ, যাও, কিন্তু এই পথ দিয়ে যাওয়ার সময় তুমি দিনের বেলা একটা বট গাছ দেখছো না? বলে হ্যাঁ, আমি তো বট গাছ দেখছি। তখন তিনি বলেন যে এই বট গাছ থেকে তুমি যখন, মানে বট গাছটা পাড়ি দিয়ে সামনের দিকে যাবা, মধ্যবর্তী 1 কিলোমিটার পথ রয়েছে। এই 1 কিলোমিটারের শেষ দিকে এসে একটি বেল গাছ রয়েছে। ওই বেল গাছ পর্যন্ত এই যে 1 কিলোমিটার মধ্যবর্তী, এই পথটি ভালো না, এখানে অনেকেই ভয় পায়। রাতের বেলা পথিকরা একা একা যেতে গেলেই অধিকাংশ সময় ভয় পেয়েছে। ভয়ে এমনও হয়েছে অসুস্থ হয়ে কেউ মারাও গিয়েছে। আর অজ্ঞান হয়ে পড়ে থাকার ঘটনা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই বেল গাছটা পার হয়ে গেলে আর কোনো ভয় নেই। সুতরাং খুব সাবধানে যাবা। এই ধরনের সতর্ক বাণী এবং কি কি করতে হবে সেই বিষয়গুলো ওনার শ্বশুর তাকে বুঝিয়ে দেন। তো উনি বের হয়ে গেলেন। উনি যখন বাড়ির থেকে বের হয়েছেন, বেশ কিছুটা হাঁটতে হাঁটতেই একটি জায়গায় এসে তিনি থমকে যান। তিনি তাকিয়ে দেখেন উনি সেই বট গাছের কাছে চলে এসেছেন। আকাশে রূপালী চাঁদ তখনও কিন্তু আলো ছড়াচ্ছিল, তবুও বিশাল বট গাছটির আশপাশ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। লুঙ্গির গাটিতে গুজে রাখা দেশলাই বক্স আর বিড়ি বের করে হাতে নিয়ে তিনি দেখলেন মাত্র 3টি বিড়ি অবশিষ্ট রয়েছে। তিনি চিন্তা করলেন যে শ্বশুর বাড়িতে যদি আমি এই 3টা বিড়ি সকলের অবচরে খেয়ে ফেলতাম, তাহলে এখন কি হতো? কারণ হলো, সন্ধ্যার পরে তো গ্রামের দোকানপাট খোলা থাকে না, আর যেহেতু খোলা থাকে না, বিড়ি কেনার তো সুযোগ ছিল না। আর শ্বশুরের কাছে নিশ্চয়ই বিড়ি চাওয়া যাবে না, এটা তো একটা লজ্জার ব্যাপার। এখন যে 3টি বিড়ি আছে, এই 3টি বিড়ি জ্বালিয়েই তাকে এই 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। যেহেতু উনি গ্রামের ছেলে, মাছ ধরতেন রাতের বেলা, উনি জানতেন যে হাতে বিড়ি বা আগুন জাতীয় কিছু থাকলে, বিড়ি সিগারেট বা আগুন জাতীয় কিছু থাকলে এই দুষ্ট জিন ভূত কাছে আসতে পারে না। তো উনি কি করেন,
3টে বিড়ি থেকে একটা বিড়ি উনি ধরান, ধরিয়ে হাঁটতে থাকেন। তো বট গাছটির নিচ দিয়ে যখন পার হওয়ার পর মোটামুটি 20-25 সেকেন্ড মানে হেঁটে যখন এগিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে ক্ষণ গলায় কে যেন নাম ধরে ডেকে ওঠে তার, রাসেল, ও রাসেল। তখন রাসেল থমকে দাঁড়িয়ে যায়। যখনই ঘাড় ঘুরিয়ে তাকাবে তখনই শ্বশুরের সতর্কবাণী মনে পড়ে যায়। তিনি বলেছেন, বাজান যেই ডাকুক খবরদার পিছনে ফিরে তাকাবা না। এগুলো কিন্তু খুবই বজ্জাত। আপন মানুষের গলায় তোমারে ডাকবে, কিন্তু খবরদার পিছন দিকে তাকাবা না। এই কথা যখন চিন্তা করে তখন রাসেল হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে এক সময় মনে হলো ওর আশেপাশে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলির ডালগুলো দুমড়ে মুচড়ে কেউ ওর সাথে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার পাশ থেকে মানে পেছন থেকে শব্দ ওঠে, রাসেল, ওই রাসেল, শুনিস না এত ডাকি। শুরুতেই বলেছি তিনি কিন্তু খুব সাহসী মানুষ ছিলেন, মানে রাসেল। তখন এই রাসেল আবার গলা খাকারি দিয়ে বলে ওঠে, ওই কে রে বেটা, পিছন থেকে বড় বড় কথা বলিস, সাহস থাকলে সামনে আয়, পেছন থেকে ডাকাডাকি করিস কেন? তখন পেছন থেকে বলে ওঠে, তুই হাতের আগুনটা খালি ফেলা না, তারপর তোর সামনে আসি, তোর সাথে কথা আছে। তখন আবার রাসেল বলে ওঠে, হ্যাঁ বললেই হইল, এই বেটা বিড়ি কিনতে পয়সা লাগে না, টাকা কি তুই দিস? আর আমার তো বিড়ির পিপাসা এখনো মেটে নাই, আমি টানতেই থাকবো। তখন ও পিছন থেকে বলে ওঠে যে, হ্যাঁ আমি টাকা দেবো, কোনো সমস্যা নেই, তোর বিল্ডিং বানাই দেবো, তোর অনেক টাকা দেবো, বড় লোক বানাই দেবো, খালি তুই আগুনটা ফালা, তোর সাথে একটু গল্প করি। সবাই আমারে ডরায়, ডাক দিলে তো উত্তর দেয় না, উল্টো পরিমরি করে দৌড় মারে। তুই কি সুন্দর আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছিস, মনে হচ্ছে আমি তোর বন্ধু, তাহলে আমার কথাটা রাখ, আগুনটা ফালা, তোর কাছে আসি, একটু গল্প করি। তখন রাসেল বলে, এই বেটা তুই আমার কোন কালের বন্ধু রে? আর আমার যে ভাই ভাই বলতেছিস, তুই আবার আমার কোন কালের ভাই হলি? মনে করছো যে তুমি কি জিনিস আমি বুঝি নাই না? আমি আগুনটা ফালাই আর তুমি আমার গাড়টা মটকাও। আচ্ছা, এই যে কথোপকথন রাসেল ওই অশরীরটার সাথে বলছেন, এই বলতে বলতে সে কিন্তু প্রায় ভুলেই গেছে যে তার হাতের ধরানো বিড়িটা প্রায় শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে হুট করে উনি খেয়াল করেন তার বিড়িটা কিন্তু তিনি টানেন নাই, টানলে তো বিড়ি দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য উনি কিন্তু জাস্ট ধরিয়ে হাঁটছেন। ওই হাঁটার সময় যে বাতাসটা হালকা লাগে, ওই বাতাসে কিন্তু ওই বিড়ির পুরে পুরে আস্তে আস্তে শেষ হচ্ছিল। উনি খেয়াল করেন যে এই বিড়িটা প্রায় পুরে শেষ হয়ে গেছে, একটু হলেই শেষ হয়ে যাবে, পুরে একদম আগুন নিভে যাবে। তখন তিনি দ্রুত ওই ওনার যে কোমরে বিড়ি রাখা ছিল সেখান থেকে একটা বের করে ওই বিড়ির আগুন দিয়ে ওটা ধরিয়ে ফেলেন। তখন পেছন থেকে ঘোত করে একটা বিরক্তিকর শব্দ ভেসে ওঠে, বলে ওঠে, এটা কি করলি তুই, আবার কেন ধরাইলি? তোরে বললাম তোর সাথে কথা বলবো, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তখন রাসেল বলে ওঠে, আমি তো তোরেও কইছি যে আমার তেষ্টা কিন্তু এখনো মেটে নাই, আর একটা বিড়িতে আমার হয় না, আমার 1 প্যাকেট লাগে। তখন পেছন থেকে রিকোয়েস্ট করে, আগুনটা ফেলাই দে না ভাই, খাইছিস তো বিড়ি, এবার আমার সাথে একটু গল্প সল্প কর। তখন রাসেল বলে ওঠে যে, খুব জ্বালাইছিস তুই, এখন দূর হ, আর কোনো কথা কইস না। তখন পেছন থেকে আবার বলে ওঠে, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, তোরে বললাম যে আমার কথা শুনলে তোর আমি বড় লোক বানাই দিব, তুই তো কিন্তু আমার কথা শুনতেছিস না। তখন রাসেল আবারও বলে ওঠে, তোর কাছ থেকে সাহায্য নিয়ে আমার বড় লোক হইতে হবে না, আমি গরিব আছি, এটাই ভালো আছি। এদিকে রাসেলের ওই বিড়িটাও কিন্তু শেষ হওয়ার পথে। তখন উনি কিছুটা আগুন থাকতে থাকতে আর একটা বিড়ি ধরিয়ে ফেলেন। তখন উনি চিন্তা করেন যে ওই বেল গাছটা কেন এখনো আসছে না। দ্রুত আবার উনি হাঁটা শুরু করেন। একটা পর্যায়ে উনি ওই বেলগাছটি দেখতে পান যে ওই বেলগাছটি খুব বেশি দূরে না, মোটামুটি কাছেই রয়েছে, কিন্তু ওই পর্যন্ত যেতে যেতে এই বিড়িটি হয়তো অবশিষ্ট থাকবে না। উনি ভয় পাচ্ছিলেন, আর ভয় যে শুধু ওই মৃত্যুর ভয় বিষয়টা এরকম নয়, ভয় আরো একটা ভয় উনি পাচ্ছিলেন, সেটি হচ্ছে উনি বুঝতে পারছিলেন যে এখন যদি ওনার কিছু হয়ে যায়
এই দুষ্ট জিনটি ওনার যদি কোনো ক্ষতি করে, ওনাকে মেরে ফেলে, তাহলে ওনার বুড়ি মা এবং তার ছোট বোনের কি হবে? তাদের তো না খেয়ে মরতে হবে, কারণ বাড়িতে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র তিনি, তার বাবা মারা গেছেন। সুতরাং তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমাকে এই যাত্রায় বাঁচায় দাও, এই দুষ্ট জিনের খপ্পর থেকে আমাকে উদ্ধার করো। এই কথা মনে মনে বলতে বলতে উনি দ্রুত এগোতে থাকেন। উনি যখনই ওই বেলগাছটি পার হয়ে গেছেন, তখনই মনে হচ্ছে ওই বেলগাছটি ঝড়ে ভেঙে পড়বে, এমন একটা অবস্থা। এবং বেলগাছটি যখন উনি পার হয়েছেন, তখন পেছন থেকে প্রচন্ড ক্রোধে কেউ বলে উঠল যে আজকের মতো তুই বেঁচে গেলি রে, তোর সাথে আমি যত কথা বলেছি, এত কথা এই পথ দিয়ে চলার পথে কোনো পথিকের সাথে আমি বলি নাই। প্রত্যেকে আমাকে ভয় পায়, আমাকে ভয় পাইছেও, কিন্তু তুই একমাত্র আমার ভয় পেলি না। তুই অপমান করলি আমারে ভয় না পেয়ে। এরপর যদি তোকে আমি বাগে পাই, তুই বুঝবি আমি কি জিনিস। ওদিকে রাসেল যে ভয় পাচ্ছিলেন না তা কিন্তু নয়, কিন্তু সাহস ধরে রেখেছিলেন আল্লাহর নামে। উনি ওইখান থেকে দেন ঝেড়ে দৌড়, এক দৌড়ে ওনার যে নৌকা ছিল যেখানে, সেখানে চলে যান। তারপর সেখান থেকে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে মাছ ধরার যে সমস্ত সামগ্রী আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন। প্রিয় লিসেনার্স, নর্মাল লোক হলে কি হতো? এত বড় ভয়ের পরে কেউ কি মাছ ধরতে বেরোতে পারত? নিশ্চয়ই পারত না। উনি মাছ ধরতে বেরিয়ে পড়েন, স্বাভাবিকভাবে উনি মাছ ধরেন, তখন আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটি এই কারণে আমার কাছে ভালো লেগেছে যে এই যে রাসেল যিনি, উনি দায়িত্ববোধের একটি উৎকৃষ্ট প্রমাণ দিয়েছেন যে একজন দায়িত্বশীল মানুষের আচরণ কেমন হবে। উনি এরকম ভয় পাওয়ার পরেও সাহস করে আবারও পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মাছ ধরতে বেরিয়ে গিয়েছিলেন। সত্যি আসলে দায়িত্বশীল মানুষগুলো মনে হয় এরকমই হয়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে প্রিয় লিসেনার্স। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমার নাম নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকে ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে গ্রামের বাড়ি নিয়ে গিয়েছিলেন। ঢাকা থেকে লাকসাম বেশি দূরে না, অথচ লেখাপড়া আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই মাঝে মাঝে অনেক বেশি হয়ে দাঁড়ায়। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেলেন নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পেছনের সিটে আমরা বসেছিলাম আর সামনের সিটে জয় ঘুমুচ্ছিল। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে মনে হলো কেমন শিউরে উঠল বুকের ভেতরে। শীতল একটা চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলল, অনেকদিন পরে গ্রামে আসলি তোরা, অনেকদিন পরে আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তাঘাট একদমই ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এসব বাটপার লোক আমি অনেক দেখেছি। কড়া গলায় বললাম যে মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, তোদের কাছে কিছু চাইতে আসেনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন যে কি বললো রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন লাগলো। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম বাবাকে কিছু না বলতে, অনেকদিন পর এসেছে আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। তো যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় একদম শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন, আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম।
দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে, মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর দিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখলেই খুব শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ, আর আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো কোনো জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি যে কাকতারুয়া কিভাবে জায়গা পরিবর্তন করতে পারে। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বললো, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা লাগিয়ে বললো, দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম যে এই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটেছে এবং হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলাম করবি না, তারপরেও ঠিক হলি না। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আবার পুনরায় বাড়ির দিকে আমরা রওনা দিলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছ থেকে শুনেছিলাম পুকুরটা নাকি আমাদের বড় দাদা, অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর একটা পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ রয়েছে, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে উঠে বসে আছে এবং গভীর মনোযোগে সে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আটকে উঠলেন, ঠিক সাথে সাথে জয়ও একটা জোরে চিৎকার দিল। কিছু বোঝার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশের একটা নারকেল গাছের সাথে। জয় জোরে জোরে চিৎকার করছে। বাবা সাথে সাথে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য যে ভেতরে আমরা সবাই ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম যে আম্মু অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন, বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাউকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো বুঝতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেকে কোনো সমস্যা? বাবা আমার দিকে তাকে খানিকটা বিভ্রান্তর মতো বললেন যে না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারলো। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দেব না বলে গাড়িটা নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বললো যে বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক এনে সবাই একসাথে খুঁজবো। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরে পারেন নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকে নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষের আকৃতির মূর্তিকে দেখতে পায়, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকেই দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল এখন অনেক কমে গেছে। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। মাসুদ ভাইয়ের আরেকটি কাহিনী, এবং এই কাহিনীটি মাসুদ ভাইয়ের সাথে ঘটেছে পূর্ববর্তী কাহিনীর কয়েক বছর পরে, এবং সেই কাহিনীর সময় মাসুদ ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ের সময়। তো তার বিয়ের কিছুদিন আগে মাসুদ ভাই এবং তার এক বন্ধু, যে বন্ধুটি সনাতন ধর্মাবলম্বী, এবং তাদের একটি পুজো ছিল সামনে, এবং সেই পুজোর আগে অমাবস্যা ছিল। এই অমাবস্যাতে মাসুদ ভাই আবার খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তার খুব ইচ্ছে ছিল তার সাথে আমার পরিচয় থাকা মানেই সে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, কারণ তিনি এই কারণে আমার সাথে তার দেখা হয়েছিল এবং পরিচয় হয়েছিল। যাই হোক, মাসুদ ভাই খুব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, এবং তিনি তার বন্ধুকে রিকোয়েস্ট করেন যে সেই পুজোর আগে কোনো একটা জায়গায় ঢাকা শহরের কাছাকাছি, আমি স্পষ্ট লোকেশন বলবো না, তবে যারা চেনেন, যারা গিয়েছেন, তারা সবাই আমাকে সেখানকার অবস্থান বলেছেন এবং সেখানে কেমন কি ঘটে সব বলেছেন। যাই হোক,
মাসুদ ভাইয়েরও খুব শখ ছিল ঢাকার খুব কাছাকাছি একটা শ্মশান আছে এবং সেই শ্মশানে নাকি অনেক সাধকরা আসেন বিভিন্ন জায়গা থেকে। অমাবস্যাতে সাধনা হয় এবং সেই পূজার আগে, বিশেষ পুজোর আগেই সেই সাধনাটা তারা করেন অমাবস্যাতে। এবং মাসুদ ভাইয়ের খুব শখ ছিল সেই পুজো দেখার এবং সেই সাধনা দেখার। তো তিনি তার সেই বন্ধুকে রিকোয়েস্ট করেন যে তুই আমাকে ওইটা দেখাবি, আমি তোর সাথে যেতে চাই। তো তার বন্ধু তাকে বলেন ঠিক আছে নিয়ে যাব। তো যাই হোক, সেই অমাবস্যা ছিল মাসুদ ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ের 2 দিন আগে এবং তার সেই বন্ধু, আমি ধরে নেই তার নাম সুমিত, সেই সুমিতের সাথে তিনি চলে যান সেই অমাবস্যা রাতে সেই শ্মশান ঘাটে। এবং বেশ বড় নাকি সেই শ্মশান এবং সেখানে অনেক সাধকরা আসেন। যারা জানেন তারা হয়তো বা বুঝবেন যে এরকম বড় শ্মশানে বিশেষ কোনো পুজোর আগে অমাবস্যার রাতে অনেক সাধকরা আসেন এবং তারা বিভিন্ন সাধনা করেন। তো মাসুদ ভাইয়ের সেই বন্ধু তাকে যখন নিয়ে গেলেন সেখানে এবং যাওয়ার আগে, শ্মশানে ঢোকার আগে তাকে একটা কথা বললেন যে বন্ধু তুমি একটা কাজ কিন্তু করবে না, এখানে এসছো ঠিক আছে, যেটা তুমি করবে না সেটা হচ্ছে তুমি অনেক কিছু দেখবা, অনেক সাধককে দেখবা যারা সাধনা করছেন, বিভিন্ন রকমের সাধনা করছেন। তাদের মধ্যে বিভিন্ন রকমের সিদ্ধি পাওয়ার জন্য তারা বিভিন্ন সাধনা করেন। তো এক একজনের সাধনা এক এক রকম এবং তারা বিভিন্ন ভোগ রাখেন বিভিন্ন জায়গায়। তুমি কিন্তু ভুলেও কিউরিয়াস হয়েও সেই ভোগগুলো ধরবে না। বিভিন্ন হাড়ি পাতিল দেখবা যে বিভিন্ন পাতিল আছে, বিভিন্ন ফিতা আছে অনেক জায়গায় বাঁধা, বিভিন্ন সুতা আছে বিভিন্ন জায়গায় বাঁধা, কোনো কিছু তুমি হাত দিয়ে স্পর্শ করবে না। তো সেটা সে মাসুদ ভাইকে বলে। মাসুদ ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যথারীতি তারা গভীর রাতে শ্মশানে ঢুকে যায় এবং সেটা ছিল অমাবস্যার রাত। এবং মাসুদ ভাই বলেছে যে প্রথম দিকে ওই ঢোকার সময় বেশ কিছু আলো ছিল, মানুষজন ছিল, মানে আসলে সেখানে একটা মেলার মতো হচ্ছে প্রথমে। এবং ভেতরে ঢোকার পর কিছুটা অন্ধকার, অন্যরকম পরিবেশ। এবং তিনি ঢুকতে ঢুকতে দেখতে পেলেন অনেক সাধককে, বড় জটা চুলধারী বসে আছেন, অনেকে গেরুয়া রঙের কাপড় পরে বসে ধ্যান করছেন, কেউ ত্রিশূলের উপর হাত রেখে সাধনা করছেন এবং সেই হাত রেখেছেন যে হাতের প্রেসারে ত্রিশূলের তার হাত ফুটো হয়ে ফোটা ফোটা রক্ত নামছে, এরকম জিনিস তিনি দেখেছেন এবং দেখে তিনি খুব আশ্চর্য হচ্ছেন এবং তিনি দেখছেন এবং হেঁটে যাচ্ছেন। তো তার বন্ধু তাকে একটা পর্যায়ে নিয়ে যেয়ে বলল যে তুই এখানে দাঁড়া 10-15 মিনিট এখানে হাঁটাহাঁটি কর, আমি আমার এখানে কাকা আছে, তার সাথে আমার দেখা করে আসতে হবে, একটু মন্দিরে আছে কাকা, তার সাথে দেখা করে আমি আসছি, তুই 15-20 মিনিট এখানে ঘোরাঘুরি কর, কিন্তু যা বলছি সেটা তুই করবি, অন্য কিছু কিন্তু করবি না এখানে, মানে কোনো কিছু টাচ করা বা কারোর সাথে কথা বলতে যাওয়া, আগ্রহী হয়ে খোঁচাখুচি এগুলো করবি না, তুই চুপচাপ দেখ, ঘোরাফেরা কর। তো মাসুদ ভাই তাকে বলে তুই আসার সময় বাইরে থেকে বাদাম আর কিনে নিয়ে আসিস আমার জন্য। বলে ঠিক আছে। যাই হোক, মাসুদ ভাই ঘুরছে এবং তিনি দেখছেন এবং তার কাছে বেশ আশ্চর্য লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে খুব তার কাছে বেশ এই জিনিসগুলো রহস্যময় লাগছে এবং বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে জিনিসগুলো, যে তিনি নতুন কিছু দেখছেন এবং নতুন কিছু অনেক কিছু তিনি পড়েছেন বইতে অতীতে সাধকদের জিনিস, তো এটা দেখছেন। তো উনি বিভিন্ন জায়গায় হাঁটার সময় বিভিন্ন রকমের হাঁড়ি পড়া দেখেছেন এবং অনেক রকমের হাঁড়ি পড়ে আছে বিভিন্ন জায়গায়, ঢাকনা দেয়া, কোনো গাছের গোড়ায় বা একটা বট গাছের গোড়া দেখলেন, সেখানে অনেক রকম হাঁড়ি রাখা। তো এক জায়গায় তিনি একটা হাঁড়ি দেখলেন, হাঁড়িটা তার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো, কারণ সেটা 2 রঙের কাপড় দিয়ে এটা বাঁধা ছিল। সেটার যে গলার কাছে, হাঁড়ির গলার কাছে লাল রঙের কাপড় দিয়ে বাঁধা ছিল এবং হাঁড়ির মুখটা কালো রঙের কাপড় দিয়ে বাঁধা। তো মাসুদ ভাই কেন জানি খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ তার কাছে আবার সবসময় একটা ফ্ল্যাশ লাইট থাকতো ছোট, আর তিনি ফ্ল্যাশ লাইট মেরে মেরে দেখছিলেন। দেখতে দেখতে হাঁড়িটার কাছে যে কেন জানি তার মনে কি হলো, তিনি পা দিয়ে সেটাকে একটু টাচ করে সরিয়ে দিলেন সেখান থেকে, মানে দেখলেন ভেতরে কি আছে, পা দিয়ে টাচ করে ভেতরে শব্দটা, তো হালকা খড়খড় শব্দ পেলেন, কিন্তু তিনি তারপর আর কিছু করলেন না। যাই হোক, ওই দিন তিনি ঘোরাঘুরি করলেন, দেখলেন অনেক সাধুকে দেখলেন, কারোর সাথে কথা বলার চেষ্টা করেননি, কারণ তারা সাধনায় আছে, তাকে কি বলে তার ঠিক নাই। তো তিনি হাঁটাহাঁটি করে যখন ওনার বন্ধু আসলো, বন্ধুর সাথে সে ব্যাক করে চলে আসলো বাসায়। তো
বাসায় চলে এসে যথারীতি সেদিন তাদের বাড়িতে অলরেডি তখন শুরু হয়েছে বিয়ের আয়োজন, টুকিটাকি বিয়ে বাড়ি কিন্তু ব্যস্ত থাকে। তো সেরকম ভাবেই রাত হয়ে গেল, ভোর হয়ে গেল, তিনি ঘুমালেন। তো দিন ঘুমিয়েছেন, তখন কিন্তু ওনার ঘুমটা কেটে গেছে, তবে মানে ঘুমিয়ে পাল করলেন আর কি ওই দিনটা। মানে ভোর থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘুমিয়ে পার করলেন। তো ঘুম থেকে যখন উনি উঠতে যাবেন, ঘুমিয়েছেন মানে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগের থেকে তার মনে হলো হঠাৎ করে তার নাকের কাছে গন্ধ আসছে, খুব বাজে রকম গন্ধ। গন্ধটা বলেছে তিনি মাংস পচা গন্ধ, মানে কোনো মাংস যদি পচে যায় সেটার যেরকম গন্ধ হয় সেই ধরনের একটা গন্ধ তার নাকে আসা শুরু করলো, বিদঘুটে গন্ধ। তিনি বলল যে গন্ধর চোটে তার ঘুম ভেঙে যায়, মানে এত গন্ধ, এত বাজে গন্ধ তো তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, তিনি গন্ধের সোর্স পাচ্ছেন না। তো তিনি মনে করলেন হয়তো বাইরে থেকে আসছে। তো এই চিন্তা করে তিনি যেটা করেন, তিনি কিছু ওনার বডি স্প্রে ছিল পাশে, বডি স্প্রেটা নিয়ে উনি তার হাতে পায়ে গায়ে মাখলেন, মেখে তিনি আবার শুলেন, ঘুমানোর চেষ্টা করলেন। বাট আসলে হলো না, গন্ধটা কন্টিনিউয়াসলি তার আছে এবং গন্ধে তিনি এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেলেন। তিনি রাগ করে উঠলেন, উঠে তিনি রেস্টরুমে গেলেন। তার নাকে সেই বাজে গন্ধটা লেগেই আছে এবং গন্ধটা তিনি ডিফাইন করতে পারছেন না। পচা মাছেরও এত বাজে গন্ধ হয় না। তো অনেকক্ষণ তিনি রেস্টরুম থেকে এসে ফ্রেশ হয়ে সেদিক ওদিক ঘুরলেন। তারপর তিনি জিজ্ঞেস করা শুরু করলেন তার মাকে, তোমরা কোনো গন্ধ পাচ্ছ? তো ওনার মা বললেন না। ওনার বাবাকে জিজ্ঞেস করলেন, ভাইকে কেউ বলছে না, কোনো গন্ধ পাচ্ছে না। কিন্তু তিনি প্রচন্ড রকমের গন্ধ পাচ্ছেন, মানে এটার আসলে কোনো মানে কুল কিনারা তিনি পাচ্ছেন না। তার মাথা খারাপ হওয়ার দশা, যে গন্ধ কোত্থেকে আসছে এবং তিনি সহ্য করতে পারছেন না। তো তিনি তার দাদি শুনলেন যে তার মা ও মাসুদ ভাইয়ের আম্মা হাসতে হাসতে বললেন যে মাসুদের কি হয়েছে, ওর কি মাথা খারাপ, সে কিসের গন্ধ পাচ্ছে। তো ওনার দাদি, মাসুদ ভাইয়ের দাদি যখন শুনলেন যে এরকম নাতি গন্ধ পাচ্ছে, তো তিনি বললেন যে এক কাজ করো, ওই হতে পারে বাইরে টেরে গেছিল মনে, ওকে এক কাজ করো, লোহা পড়ায় পানি খাওয়াই দাও, লোহা পুড়িয়ে পানি খাইয়ে দিতে বলেছে। তো মাসুদ ভাইকে বললো তার দাদি, মাসুদ ভাই একদমই রাজি না, সে লোহা পুড়িয়ে কোনো পানি খাবে না, ধুর এগুলা কি। তো উনি ওই দিন জিনিসটা কাটিয়ে দিলেন। তো উনি আর সেরকম এটা নিয়ে মাথা ঘামালেন না। পরদিনকের কথা, তিনি এরকম তার ওই দিন যেটা হয়েছে, ওই দিন তার ভাইয়ের গায়ে হলুদ ছিল। তো গায়ে হলুদের দিন সবাই বিভিন্ন প্রোগ্রাম করলো, মানুষ তার রিচুয়াল হলো, গায়ে হলুদে যেগুলো করে সেগুলো করার পর রাতের বেলা, মানে মধ্যরাতের মানে শেষ রাতের দিকে তারা ঘুমোতে গেলেন। তো মাসুদ ভাই শুয়ে পড়েছেন, খুবই ক্লান্ত, প্রচন্ড রকমের ক্লান্ত তিনি। সারাদিন গন্ধে তার মানে খুব খারাপ লেগেছে, ঘুম ঠিক মতো হয়নি। তো তিনি ঘুমানোর চেষ্টা করছেন চোখ বন্ধ করে। তো গন্ধটা কিন্তু সারাদিনই তার ছিল, এক পর্যায়ে একটু ফিকে হয়ে এসেছিল আর কি, গন্ধটা সয়ে গিয়েছিল, কাইন্ড অফ লাইক গন্ধ ছিল কিন্তু সয়ে গিয়েছিল। যখন ঘুমাতে গেলেন হঠাৎ করে তার কাছে মনে হলো গন্ধটা প্রকট ভাবে আসা শুরু করলো। মনে হলো খুব কাছ থেকে, নাকের খুব কাছ থেকে গন্ধ পাচ্ছেন। তো তিনি মানে জিনিসটা মানে কেমন একটা ফিল থেকে তিনি একসময় ফিল করলেন, মনে হলো যে তার বিছানার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে গন্ধটা সেখান থেকে আসছে। তো তিনি কি করলেন, ফট করে চোখ মেললেন। চোখ যখন মেললেন তখন দেখলেন জানালা দিয়ে হালকা আলো আসছে এবং সে আলোতে তার পাশে, বিছানার পাশে একটা মানুষের মতো দাঁড়ানো, কিন্তু মানুষ কি সেটা মানুষ না, সারা গায়ে মনে হচ্ছে লোমশ, মানে লোম সারা গায়ে। তিনি দেখতে পাচ্ছেন ওপরের অংশ, চোখটা দেখা যাচ্ছে জ্বলছে, মানে চোখটা জল জল করছে, চারিপাশে লোম মুখের চারিপাশে, লাইক বানর বা শিম্পাঞ্জির যেরকম থাকে সেরকম। আর একটা হাত তার মুখের দিকে বাড়িয়ে আছে, হাতটাকে উল্টো করে বাড়িয়ে আছে এবং হাতে বড় বড় নখ এবং সেই হাত থেকে লোম, সেই হাতেও বড় বড় লোম। আর শরীরটা ভালো মতো দেখা যাচ্ছে না, ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে। আর পা দুটো চিকন চিকন, দুটো মানে থামের মতো হবে, চিকন চিকন। উনি বলেছে যে এরকম চিকন পা যে হাত দিয়ে ধরা যাবে, বেড দিয়ে এরকম, কিন্তু রুমস।
এরকম একটা জিনিস। আর হাতটা যে তার মুখের কাছে ধরে রাখছে সেটা থেকে প্রচন্ড রকমের গন্ধ আসছে। তো এইটা তিনি যখন দেখলেন, মিলি সেকেন্ডের মধ্যে তাকে মনে হলো যে স্লিপ প্যারালিসিস যেরকম হয়, বোবায় ধরা, সেরকম ধরে বসলো। তিনি আর নড়তে পারছেন না, সাউন্ডও করতে পারছেন না। তো ওই অবস্থায় তিনি কলেমা পড়া শুরু করলেন, ফিস ফিস করে মুখ বাঁকিয়ে, মানে যতটুকু পারা যায় আর কি, মানে তার মুখ দিয়ে বেরোচ্ছে না, অনেক কষ্টে তিনি পড়া শুরু করলেন। তো কয়েকবার এরকম পড়ার পরে তিনি হঠাৎ করে দেখলেন যে জিনিসটা সামনের থেকে নাই এবং তিনি নড়তে পারলেন। তো যাই হোক, ঘাম ছুটে গেল, তার প্রচন্ড গন্ধ, এবং গন্ধটা তিনি তাড়াতাড়ি গেলেন যে তিনি গেলেন রেস্টরুমে। তার বুক ধুকধুক করছে, ভয় পাচ্ছেন তিনি, তার বারবার মনে হচ্ছে যে কিছু একটা সেই জিনিসটা আবার আসবে। তো তিনি গিয়ে মুখ হাত ধুলেন, মুখ হাত ধুয়ে তিনি আসলেন। গন্ধটা অনেকটা ফিকে হয়ে গেছে এইবার, এখন কিন্তু গন্ধ খুব একটা নাই, কিন্তু মানে একটা রেশ হয়ে গেছে গন্ধের। তো তিনি বাকি রাতটা ঘুমাতে পারলেন না, জেগে থাকলেন। সকালে উনি শুয়ে থাকলেন অনেকক্ষণ, মানে শুয়ে শুয়ে টাইম কাটালেন। তো একটা সময় ওনার ভাই যখন উঠলো, ভাইয়ের সাথে তিনি বারান্দায় যে কথা বললেন যে এরকম একটা ব্যাপার ঘটেছে, আমি এরকম ভয় পাইছি। তো ভাই বলল যে তুই এক কাজ কর, মানে ছোট ভাই, তাদের মধ্যে খুব ক্লোজ সম্পর্ক, তা বলতেছে যে তুই কোনো হুজুরের সাথে কথা বল। কারণ তার ভাই আর তার মধ্যে এই ধরনের অনেক সুপার ন্যাচারাল ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হতো, এবং এই ধরনের কিছু কাহিনী তার ভাইও জানতো। এবং এর পরবর্তী যে কাহিনীটা আমি শেয়ার করবো ওনার পরে, সেটার মধ্যে তার ভাইও আছেন। তো তার ভাই তাকে বললো যে তুই এক হুজুরের সাথে দেখা কর। তো মাসুদ ভাই এইবার কিন্তু সিরিয়াস, কিন্তু রাতে যা দেখেছে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো তিনি দিনের বেলা উঠেই তিনি চলে গেলেন তাদের ওখানকার একজন আলেম ছিলেন, একজন হুজুর, তার সাথে দেখা করলেন। তাকে সালাম দিয়ে যে বললেন যে হুজুর, আমার তো একটা সমস্যা হয়েছে। তো কি বলতেছে, বলে গন্ধ পাই। তো হুজুর নাকি তাকে বসালেন, বসায় তাকে তার হাতটা নিলেন, হাতটা নিয়ে ধরে নাকি তাকে বলতেছেন যে তুই শ্মশানে কেন গেছিলা, তুমি রাতের বেলা শ্মশানে কেন গেছিলা, আর হাড়িতে লাথিটা কেন দিলা। এইটা শুনে নাকি তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছেন। তার মুখে কোনো কথা নাই যে হুজুর এটা কিভাবে জানলো। তখন হুজুর বলল যে তুমি তো এরকম একটা কাজ করছো, এবং সেখান থেকেই তোমার এই জিনিসটা হয়েছে। তুমি যেটা রাতে দেখছিলা সেটা তোমাকে মারতে আসছিল, কারণ ওইটা ছিল কারো সাধনার অংশ। এটা সম্ভবত কোনো জিন, যাকে কোনো ভোগ দেওয়া হচ্ছিল বা কিছু, সেখানে তুমি সেটাকে মানে কোনো একটা কিছু করছো, তার টাচ করছো, তার ভাষায় সে ডিসরেসপেক্ট করছো তাকে, এবং সে তোমাকে এর জন্য মারতে আসছিল। সাধকরা যেটা করে, সাধকরা মানুষের কিছু অংশ নিয়ে তারা সাধনা করে, এবং তারা মনে করে যে সেই শরীরকে তারা পৃথিবীতে রেখে দিচ্ছে বা তার আত্মাকে রেখে দিচ্ছে, যেটা আসলে সম্ভব না। কিন্তু যেটা হয় যে জিনরা সেটার সাথে ইনভলভ হয়ে যায়, যারা খারাপ জিন বা যারা অশুভ জিন, যাদেরকে তারা বলে যে মানে তারা বলে অপদেবতা, এরা ইনভলভ হয়ে যায় সাধনাগুলোতে। এবং তুমি সেখানে যে তুমি বাগড়া দিছো এবং তুমি তাদের ডিসরেসপেক্ট করছো, এবং এই কারণে তোমাকে সে মারতে আসছিল। তো তুমি ওই সময় তোমার ভিতরের যে স্ট্রেংথটা ছিল, তোমার ভিতরে যে স্ট্রেংথের কারণে তুমি যেই বিশ্বাস নিয়ে তুমি কলেমাটা পড়ার চেষ্টা করছো, সেই কারণে সে তোমাকে আর ক্ষতি করতে পারেনি, সে চলে গেছে। তো সে তোমাকে আর ক্ষতি করবে না সম্ভবত, তবুও তোমাকে সাবধানে থাকতে হবে, যে কোনো সময় হতে পারে, তবে এই ধরনের জায়গাগুলোতে আর যাবা না। তো তাকে বুঝায় দেয় মাসুদ ভাইকে, তিনি পানিতে দম দিয়ে দেন, পানি পড়ে দেন, ফু দিয়ে খেয়ে ফেলতে বলেন একবার। এবং তিনি আজব ব্যাপার হচ্ছে, মাসুদ ভাইকে তিনি একটা বোতল থেকে পানি বের করেন, কয়েক ফোঁটা পানিতে মিশিয়ে সে পানিটা খাইয়ে দেন। সেটা সম্ভবত জমজমের পানি ছিল, আবে জমজমের পানি। এবং সেটা খাওয়ার পর নাকি মাসুদ ভাই আশ্চর্যজনক ভাবে গন্ধের যে রেশটা ছিল সেটাও চলে যায়, এবং তিনি সেটা পান করেন। তারপর তিনি তাকে বলেন যে তুমি এইসব জায়গায় যাবা না, আর তোমার প্রতি আরেকটা সাবধানতা, বেশ অনেকদিন তোমাকে মানতে হবে, তুমি রোদ ছায়ার মাঝামাঝি কোনো জায়গায় যাবা না। যেখানে রোদ এবং ছায়ার মাঝামাঝি জায়গা থাকে, সেই জায়গাগুলো শয়তানের বিচরণ থাকে, এবং তারা খুব সহজেই মানুষকে ধরতে পারে, পজেস করতে পারে। আর কোন কর্নারে যে কোনো কিছু সন্ধান করবা না, বাসার
কোনায় যদি তুমি কিছু দেখো, যে কোনায় কিছু আছে, তুমি যদি তাকে দেখতে চাও বা তুমি কিছু বুঝতে চাও, তুমি দেয়ালের মাঝামাঝি যে তারপরে যাবা, সরাসরি কর্নারে যে কিছু খোঁজ করবা না। তো যাই হোক, এই কথাগুলো মাসুদ ভাইকে বলেন সেই হুজুর, এবং তাকে পানি পড়ে দেন, দোয়া পড়তে বলেন, নামাজ পড়তে বলেন, বলে তাকে বলেন যে সেই পানিটা খাইয়ে দেন, জমজমের পানি, এবং খাইয়ে তাকে সেদিন বলেন বাসায় চলে যাও, এখন ইনশাল্লাহ তোমার আর কিছু হবে না। তো মাসুদ ভাই আস্তে আস্তে বাসায় চলে আসেন, এবং এরপর থেকে তিনি আর সেই গন্ধটা পাননি, এবং তিনি স্বপ্নে কিছুটা দুঃস্বপ্ন দেখতেন কিছুদিন, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। 2009 সালের ঘটনা। তখন রাকিব ভাই সবেমাত্র এসএসসি পাশ করে উত্তরায় একটি নামকরা কলেজে ভর্তি হন। তার বাসা উত্তরবাড্ডায়। উত্তরবাড্ডা থেকে তিনি প্রত্যেক দিন বাসে করে যেতেন উত্তরা ক্লাস করতে। তো সেই যাত্রাপথেই তার সাথে একটা মেয়ের পরিচয় হয়। সেই মেয়েটিও তার সাথে সেই একই কলেজেই পড়তো, বাট ভিন্ন সেকশনে। মেয়েটার বাসাও রাকিব ভাইয়ের বাসার আশেপাশেই, তাই প্রত্যেক দিন তারা একসাথে কলেজে যেতেন, আবার একসাথেই কলেজ থেকে ফিরতেন। ধরে নিলাম সেই মেয়েটার নাম কনক। কনকের পরিবার একটু রক্ষণশীল হওয়ায় কনক মোবাইল ফোন ইউজ করতো না, তাই তাদের জাস্ট দেখা হতো সেই যাত্রাপথেই। তো এর মধ্যেই ঈদের 1 মাসের লম্বা ছুটি শুরু হয়। সেই 1 মাসের লম্বা ছুটিতে কনকের সাথে রাকিবের আর কোনো দেখা সাক্ষাৎ হয় না। তো 1 মাস পর আবার কনক এবং রাকিব একসাথে কলেজে যাওয়া আসা শুরু করেন। ঠিক 1 সপ্তাহ পর একদিন রাকিব বাস স্ট্যান্ডে ওয়েট করছিলেন কনকের জন্য, একসাথে কলেজে যাবেন। তো কনক এসে রাকিব ভাইকে জিজ্ঞেস করা শুরু করে রাকিব কেমন আছে, ঈদ কেমন কাটলো, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা এরকম যে ঈদের পর এই প্রথম রাকিবের সাথে কনকের দেখা হলো। তো রাকিব ভাই একটু অবাক হলেও তিনি কিছু বলেন না, কলেজে চলে আসেন। তো কলেজে কয়েকটা ক্লাস করার পর এক ক্লাসের বিরতিতে সেই কনকের সেকশনের এক ছেলে রাকিব ভাইকে এসে বলে, তাদের আগে থেকে পরিচয় ছিল, সে বলে যে কিরে রাকিব, কি অবস্থা তোর, আজকে তো তোর মন খুব খুশি। তো এই কথা শুনে রাকিব অবাক হয়ে সেই ছেলেকে বলে, যা ফাজলামি করিস না, ওর সাথে তো আমি প্রত্যেক দিনই আসলাম ঈদের পর, ও তো 1 সপ্তাহ যাবতই তো আসতেছে, আজকে প্রথম আসলো নাকি? তখন সেই ছেলেটা বলে, না না, ও তো আজকেই প্রথম আসলো, ও ঈদের 2 দিন পর ওর টাইফয়েড জ্বর হয়, ও বাসায় ছিল, আজকেই আসলো প্রথম ক্লাস করতে। তো রাকিব ভাই খুবই অবাক হন। তো তিনি আর কিছু বলেন না। ক্লাস শেষে তিনি আর কনক যখন বাসায় ফিরছিলেন, তখন রাকিব ভাই কনককে জিজ্ঞেস করেন যে গত 1 সপ্তাহ সে ক্লাস করছে কিনা। তো কনক বলে যে না, সে আজকেই প্রথম আসলো। তো রাকিব ভাই ভয় পেয়ে যান। তিনি কনককে পুরো ঘটনাটা বলেন। কনকও ভয় পেয়ে যায়। তো তারা বাস থেকে যখন নামেন তখন সেই টিকিট কাউন্টারে যান, যেখান থেকে তারা প্রত্যেক দিন বাসে ওঠেন। সেই কাউন্টারম্যানও তাদের চিনতেন। তো রাকিব সেই কাউন্টারম্যানকে জিজ্ঞেস করেন যে গত 1 সপ্তাহ তার সাথে কনককে সে দেখেছে কিনা। তো সেই কাউন্টারম্যান অবাক করা কথা বলেন, সেটা হচ্ছে গত 1 সপ্তাহ যাবৎ রাকিব নাকি 2টা করেই টিকিট কাটত, বাট তিনি একাই যেতেন। তো এই কথা শুনে তারা খুবই ভয় পেয়ে যান, কি করবেন বুঝতে পারছিলেন না। যাই হোক, পরদিন রাকিব তার এক খালাতো ভাইকে পুরো ঘটনাটা বলে। সে খালাতো ভাই রাকিবকে নিয়ে এক হুজুরের কাছে যায়। সেই হুজুর রাকিবকে কিছুক্ষণ দেখার পর বলে যে সে কনক নামের মেয়েটা রাকিব ভাইকে তাবিজ করেছে। রাকিব ভাই বিশ্বাস করেন না, কিন্তু তারপরও সে হুজুর তাকে একটা পানি পড়া দেন এবং একটা তাবিজ দেন। তো তিনি সেই পানি পড়া এবং তাবিজ নিয়ে বাসায় চলে আসেন। সে পানি পড়া খান এবং তাবিজ শরীরে বাঁধেন। তো যাই হোক, সে শরীরে তাবিজটা বাঁধার সাথে সাথেই তার শরীরটা খুবই খারাপ করে, প্রচন্ড জ্বর ওঠে। তো তিনি সেই জ্বরে এতই জ্বর উঠছিল যে তাকে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যেতে হয়। সে ডাক্তার বলে যে সিজনাল জ্বর, সমস্যা নেই, কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। তো সে 3-4 দিন কলেজে যেতে পারে না। তো সে বাসায় বসে বসে একদিন একটা ইসলামিক বই পড়ছিল। সেই বইয়ে সে দেখতে পায় লেখা যে তাবিজ শরীরে ধারণ করা হারাম, এটা শিরকের সমতুল্য। তো সে সাথে সাথে তাবিজটা খুলে ফেলে এবং আল্লাহর কি রহমত, সাথে সাথেই তার শরীরটা সুস্থ হয়ে যায়।
তার জ্বর আর থাকে না। পরদিন সে আবার কনকের সাথে দেখা করে, একই সাথে তারা কলেজে যাওয়া শুরু করে। তখন সে বলে যে গত 3-4 দিন যাবৎ সে কনকের সাথে দেখা করতে পারেনি, কারণ তার জ্বর ছিল। কনক শুনে তার মুখ ভয়ে সাদা হয়ে যায়, কারণ গত 3-4 দিন যাবৎ প্রত্যেক দিন রাকিব ভাইয়ের সাথে কনকের দেখা হয়েছে। তো তারা খুবই ভয় পায়। তারা বয়সে খুবই ছোট ছিল, ব্যাপারটা হ্যান্ডেল করার মতো মানসিক শক্তি তাদের ছিল না। কি করবে তারা বুঝতে পারছিল না। যাই হোক, পরদিন রাকিব তার এলাকার এক ইমামের সাথে দেখা করেন, গিয়ে প্রত্যেকটা ঘটনা খুলে বলেন। তো ইমাম তাকে পরদিন আসতে বলেন, পরদিন আসলে সে একটা সমাধান দিতে পারবেন বলে রাকিব ভাইকে বলেন। তো রাকিব ভাই পরদিন যখন আবার ইমামের কাছে যান, তো ইমাম তাদের বলেন, রাকিব ভাইকে বলেন যে আগামী এক সপ্তাহ যাতে রাকিব ভাই কনকের সাথে দেখা না করেন। আর ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ পর তিনি আল্লাহর হুকুমে কোনো একটা সমাধান দিতে পারবেন। তো যে কথা সেই কাজ, রাকিব ভাই কনককে গিয়ে বলেন যে আগামী 1 সপ্তাহ আমরা একজন আরেকজনের সাথে দেখা করব না, যা কিছুই হয়ে যাক, যা কিছুই ঘটে যাক, আমরা দেখা করব না। তো তারা আগামী 1 সপ্তাহ দেখা করেন না, কিন্তু তারা রাকিব ভাই প্রত্যেক দিনই কনককে দেখতে পান, কিন্তু কথা বলেন না, এড়িয়ে যান। 1 সপ্তাহ শেষ হয়, তো তখন রাকিব কনক একসাথে দেখা করেন। তখন রাকিব ভাই কনককে বলেন যে গত 1 সপ্তাহ তিনি কনককে কোথায় কোথায় দেখেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কনক সেসব জায়গায় ছিল না। আবার কনক রাকিবকে বলেন যে রাকিবকে সে কোথায় কোথায় দেখেছে, কিন্তু রাকিবও সেসব জায়গায় ছিল না। তো তারা এক পর্যায়ে হতাশ হয়ে যান, কারণ পুরো ব্যাপারটাই ভৌতিক। তারা কি করবেন তারা বুঝতে পারছিলেন না। তো রাকিব ভাই সে হুজুরের কাছে যান আবার। তো হুজুর এবার যেটা বলেন রাকিব ভাইকে, সেটা আসলে যে কেউ শুনলেই ভয় পাবে। সেটা হচ্ছে রাকিব ভাই এবং সেই কনকাপুর যে কারেঞ্জিন, দুইজনের কারেঞ্জিনই একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তো এটার সমাধান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে রাকিব ভাই এবং কনকাপু যদি বিয়ে করে ফেলেন, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। তো এই কথা শুনে তারা হতাশ হয়ে যান, কারণ হচ্ছে তারা মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, তাদের কে বিয়ে দিবে। তো তারপরও তারা এই সমস্যার একটা সমাধান চাচ্ছিলেন যে কোনোভাবেই। তো তারা গোপনে বিয়ে করে ফেলেন এবং আল্লাহর রহমতে তাদের বিয়ে করার পর এই সমস্যাটা আর থাকে না। তো তারা পরে 2018 সালে পারিবারিকভাবে আবার বিয়ে করেন। তাদের সে আগের বিয়ের কথা পরিবারের কেউই জানতো না। বর্তমানে রাকিব ভাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে আছেন। সবকিছু মিলিয়ে তারা ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতেছি, সেটি একটি রাতে ঘটে যাওয়ার ঘটনা। রাত তখন প্রায় 1:10। আকাশে চাঁদ নেই, শুধু ঘন অন্ধকার আর হালকা কুয়াশা মাটির কাছাকাছি ভেসে বেড়াচ্ছে। সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গ্রাম, নাম কদমতলী। বাইরে থেকে একদম সাধারণ গ্রাম, কাঁচা রাস্তা, টিনের ঘর, দূরে তালগাছ সারি সারি। কিন্তু এই গ্রাম নিয়ে একটা অদ্ভুত কথা প্রচলিত আছে। এখানে রাত 1টা থেকে 3টার মধ্যে কেউ ঘরের বাইরে থাকে না, আর যদি থাকে সে আগের মতো ফিরে আসে না। রিয়াদ এই কথাগুলো জানতো না। সে শহর থেকে এসেছে তার নানার পুরনো বাড়িতে। বহু বছর ধরে ঘরটা ফাঁকা ছিল। বাড়িটা নানার মৃত্যুর পর সে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এখানে আসে। গ্রামের লোকজন চুপচাপ, অকারণে কথা বলে না। কিন্তু সন্ধ্যার পরেই রিয়াদ বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। হঠাৎ করে পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়, কেউ বাইরে থাকে না। একটার পর একটা ঘরের দরজা বন্ধ হয়ে যায়, যেন সবাই একসাথে কোনো অদৃশ্য সংকেত পায়।
রিয়াদ প্রথমে ভাবলো গ্রামের নিয়ম, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার ভেতরের অদ্ভুত অস্বস্তি জমতে লাগলো। সে ঘরের ভেতর বসেছিল, ঘড়িটার সময় 12:58। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ এলো, ধীরে ধীরে হাঁটার শব্দ, যেন কেউ কাঁচা মাটির ওপার দিয়ে খালি পায়ে হাঁটছে। রিয়াদ থেমে গেল, শব্দটা তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে কোনো কথা নেই, কোনো কাশি নেই, শুধু হাঁটার শব্দ। সে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো, কিন্তু কুয়াশার মধ্যে কিছুই দেখা গেল না। কয়েক সেকেন্ড পর থেমে গেল, নিস্তব্ধতা। তারপর হঠাৎ দরজা সামনে খুব আস্তে আস্তে 3বার টোকা পড়ল। রিয়াদের বুক ধরপড় করে কেঁপে উঠল। এই রাতে কে আসবে? সে কোনো উত্তর দিল না। আবার টোকা দিল, এবার একটু জোরে টোকা দিছে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলল না। দাঁড়িয়ে শুনতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব আস্তে, ভাঙ্গা গলায়, দরজা খোল, দেরি হয়ে যাচ্ছে। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কাউকে আসার কথা বলেনি, আর এই কণ্ঠ তার চেনা না। সে পিছিয়ে গেলে কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পর পর টোকা বন্ধ হয়ে গেল, আবার নিস্তব্ধতা। কিন্তু এবার সে শুনতে পেল দরজার নিচ দিয়ে যে কেউ মাটির ঘষছে, শুকনো মাটির শব্দ। সে নিচে তাকালো, দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঢুকছে কাদামাটির মতো কিছু, যেন যেন পা ভিজে কেউ বাইরে দাঁড়িয়ে আছে। তার শ্বাস আটকে গেল। সে দৌড়ে ঘরের ভেতর গিয়ে বসে পড়ল। সারা রাত সে ঘুমাতে পারল না। ভোর হলে সব কিছু স্বাভাবিক মনে হলো। সারা রাত যে ঘুমাতে পারলাম না, ভোর হলে তো সব কিছু স্বাভাবিক মনে হলো। কিন্তু দরজার সামনে যে যা দেখেছিল তা শরীর কাঁপিয়ে দেওয়ার মতো। মাটিতে পায়ের ছাপ, কিন্তু অদ্ভুতভাবে ছাপগুলো দরজার সামনে এসে থেমে রেখেছে। ভেতরে ঢুকেনি, আবার ফিরেও যায়নি, চিহ্নও নেই, যেন কেউ এসে দাঁড়িয়েছিল। তারপর হাওয়ায় মিলিয়ে গেছে। রিয়াদ গ্রামের এক বৃদ্ধর কাছে গেল। সব শুনে বৃদ্ধটা চুপ রইল। তারপর বলল, রাত 1টা থেকে 3টা পর্যন্ত বাইরে থাকিস না। রিয়াদ জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, তারা তখন হাঁটে। রিয়াদ বুঝতে পারল না, ওরা মানে? বৃদ্ধ সরাসরি উত্তর দিল না, শুধু বলল, যারা এ সময় ছিল কিন্তু এখন নেই। সেই রাতেই রিয়াদ সিদ্ধান্ত নিল, সে জেগে থাকবে, সত্যটা জানবে। রাত তখন 12:55। সে লাইট বন্ধ করে বসে রইল। ঠিক 1টা বাজে, আবার সেই শব্দ। এবার একটা না, অনেকগুলো, যেন একসাথে অনেক মানুষ হাঁটছে। ফাঁক দিয়ে তাকালো আর দেখলো তার রক্ত হিমশিম করে গেল। কুয়াশার ভেতর দিয়ে কয়েকটা অবয়ব হাঁটছে, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। তাদের হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, মাথা নিচু, আর তারা সবাই একই দিকে যাচ্ছে। গ্রামের একদম শেষ প্রান্তে। রিয়াদের মনের মধ্যে কৌতূহলী জাগলো। সে দরজা খুলে আস্তে আস্তে বাইরে বের হলো। দূর থেকে তাদের অনুসরণ করতে লাগলো। যতই এগোতে লাগলো ততই ঠান্ডা বাড়তে লাগলো। আবার বাতাস ভারী হয়ে উঠল। কয়েক মিনিট পর তার গ্রামের বাইরে একটা পুরনো মাঠে পৌঁছালো। মাঝখানে একটা বড় গর্ত, যেন অনেক পুরনো কবর। সেই অবয়বগুলো একের পর এক গর্তের ভেতর ঢুকে লাগলো। রিয়াদ দূরে দাঁড়িয়ে দেখছিল, তার পা কাঁপছিল। হঠাৎ সে খেয়াল করলো তার পাশেই আরেকজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো আর দেখলো ওটা সে নিজেই। একই মুখ, একই চোখ, কিন্তু চোখ দুটো ফাঁকা। সে খুব আস্তে আস্তে কথা বলল, তুই বের হয়ে এসেছিস? তাহলে ভেতরে কে আছে? রিয়াদের বুক ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে বাড়ির দিকে ফিরল।
দৌড়ে গিয়ে দরজা খুললে ভেতরে ঢুকলো, আর ভেতরে ঢুকলে যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। ঘরের ভিতর সে নিজেই বসে আছে, ঠিক যেভাবে বের হওয়ার আগে বসেছিল। সে ধীরে ধীরে মাথা তুলল আর ঠান্ডা গলায় বলল, দেরি হয়ে গেছে রিয়াদ। পেছনে সরে গেল, তার মাথা ঝিমঝিম করছে। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই পায়ের শব্দ, কিন্তু এবার একটা না, অনেকগুলো। তারা বাড়ির দিকে আসছে ধীরে ধীরে একসাথে। রিয়াদ বুঝতে পারল সে একটা নিয়ম ভেঙেছে, আর এই গ্রামের নিয়ম ভাঙলে একটা জায়গায় খালি করতে হয়। ঠিক তখনই ঘরের ভেতর সে উঠে দাঁড়ালো, দরজার ফাঁক দিয়ে হাঁটতে লাগলো, আর বাইরে থেকে দরজা একসাথে অনেক হাতের টোকা পড়তে লাগলো। পুরনো ঘর কাঁপছে। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। কয়েক সেকেন্ড পর সব থেমে গেল, নিস্তব্ধতা। পরদিন সকালে লোকজন বলে রিয়াদের নানার বাড়িতে আবার আলো জ্বলছে, কিন্তু কেউ তো তাকে আর বাইরে দেখে না। আর যারা খুব মন দিয়ে শোনে তারা মাঝে মধ্যে শুনতে পায়, ভেতর থেকে একটা কণ্ঠ আসছে, দরজা খোল, দেরি হয়ে যাচ্ছে। আর সেই কণ্ঠটাই ঠিক রিয়াদের। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি কর্মকরী মনয়, মালিবাগ থেকে এসেছি। তো আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি প্রথম শুরু হয় যখন আমি 2015 সালে রামপুরা থেকে বাসা শিফট করে মালিবাগে চলে যাই। তো ওই দিনের ঘটনা। তো বাসা শিফট করার পরে আদার্স যেসব আমাদের ফার্নিচার আছে সবকিছু গোছগাছ করার পরে তো আমরা কথা বলতেছিলাম, আব্বু আম্মু সহ সবাই ড্রয়িং রুমে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অলমোস্ট রাত 11টা বা 15 এরকম বাজে, 11টা সাড়ে 11টা বাজে। তো হঠাৎ করে মানে চারিদিকে রাতের বেলা তো একটু নীরব থাকে, তো হঠাৎ করে একটা সাউন্ড হলো যে মানে কেউ চেয়ার টানছে। কেউ যখন চেয়ার টানছে তো প্রথমে কেউ খেয়াল করে না, আমি যখন একটু শুনছিলাম তো কেউ পাত্তা দেয়নি। তারপর হঠাৎ করে আবার 2-3 বার চেয়ার টানার শব্দ হলো। তখন সবার একটু খেয়াল হয় যে আসলে চেয়ার কে টানতেছে। পরে তো আব্বু বলে হয়তো নিচে থেকে টানতেছে, এটা তেমন কিছু না। তো ওই দিনের মতো সবাই যে যার যার মতন ঘুমিয়ে যাওয়ার পরে তো আমি তখনও ঘুমাইনি, ফেসবুকিং করছিলাম। তো ফেসবুকিং করতে করতে হঠাৎ আমার মনে হলো যে উপর থেকে কোনো কিছুর একটা সাউন্ড আসছে। তো আমি ঠিক করে আমি আসলে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। তো আমি গান অফ করে ঠিক মতন শোনার জন্য ট্রাই করতেছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, মানে কিসের শব্দ। তো যখন আমি একটু বারান্দায় যে যখন কানটা ঠিক মতন পাতি তো শুনতে পাচ্ছি যে কেউ যখন হয় না মশলা পিষে যখন যেরকম সাউন্ডটা হয়, মানে যেমন বাটা মশলা যে শব্দটা হয় ওরকম একটা শব্দ আসতেছে। তো এত রাতে 2টা বাজে কেউ মশলা পিষে, আমার কাছে কিরকম জানি একটা অস্বাভাবিক লাগছে। 2টার সময় তো কেউ মশলা পিষার কথা না। তারপর আমি স্বাভাবিকভাবে নিচে করতেই পারো, হয়তো অনেকে রাতে কাজ করে রাখে সকালবেলা যাতে তার কোনো সমস্যা না হয়। এরকম চলতেছিল। তো কয়েকদিন পরে ঠিক এক সপ্তাহ মাঝখানে কিছু হয়নি, 1 সপ্তাহ পরে আবার কন্টিনিউসলি শুরু হচ্ছে। হঠাৎ করে শোনা যায় কি রাতে 10টার পরে এই জিনিসগুলো শুরু হয়, নুপুরের সাউন্ড হয়, মনে হচ্ছে যে কেউ নাচানাচি করতেছে। আবার বাচ্চাদের পায়ের আওয়াজ পাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খেলা করলে 2-3টা বাচ্চা একসাথে যেরকম হয় ওরকম শোনা যাচ্ছে। তো এরকম হয় প্রতিদিন, যে এরকম হচ্ছে টানা হচ্ছে যে নুপুরের সাউন্ড আসে। বা আবার দেখা যায় আমার ওই এরিয়াতে কোনো বেলি ফুল গাছ নেই, হঠাৎ আমরা বেলি ফুলের অনেক গন্ধ পাই, যে মানে আশেপাশে মনে হয় কি কোনো বেলি ফুলের পারফিউম ইউজ করা হয়েছে এরকম গন্ধ ঘ্রাণ আসতেছে। আবার মাঝে মাঝে হয় কি পচা মাছের গন্ধ বা বাজে কিছুর গন্ধ আসতেছে, যেটা সহ্য করা যায় না একবারে। তো আমরা মনে করি হয়তো এখানে পাশে একটা ডাস্টবিন আছে, তো এখান থেকে মেবি আসে, এবং আসেও। এটা নিয়ে তেমন একটা ছিল না। তো যখন আমরা এটা নিয়ে কমপ্লেন করি কেয়ারটেকারের কাছে যে আসলে এরকম হয় রাতে 2-3টা বাজে কারা না কারা মশলা পিষে সাউন্ড টাউন করে, আমরা তো ঘুমাতে সমস্যা হয় আমাদের। তো দারুণ যখন এটা শুনে সে একটু আমার আব্বুর দিকে একটা লুক দিয়ে তাকে মনে হয় যে কি না কি বলে ফেলছে। তো সে কথাটা না অন্যদিকে ভাড়ার কথা বলে বা বিলের কথা বলে অন্যদিকে কথাটা ঘুরে এনেছে, কথাটার জবাব সে দেয়নি। তো আব্বু আর জিজ্ঞেস করে না কি না কি জিজ্ঞেস করবে, এটা বলার মতন তো কিছু না। তো আব্বা জিজ্ঞেস করে না, ঠিক
15 থেকে 16 দিন পরে বিল নেওয়ার ডেট যেটা যেদিন থাকে উনি না আসেনি, কেয়ারটেকার আঙ্কেল আসেনি, তো আব্বু নিজে গেছে তার কাছে বিল দিতে, যায় দেখে যে তার অনেক জ্বর গায়ে। তো ওনাকে যায় তার হালচাল জিজ্ঞেস করতেছে, কি হয়েছে ভাই আপনার, হঠাৎ করে আপনি তো সুস্থ ছিলেন, কালকে রাত্রেও তো আপনাকে ঠিক দেখছিলাম, নিচে দেখা হলো, এখন হঠাৎ করে জ্বর। আসলে ভাই হয়েছে কি, আমি তো আপনাকে বলি, কাউকে বললেন না, ব্যাপারটা জানাজানি হলে একটু সমস্যা হবে। বলে আচ্ছা হ্যাঁ কি হয়েছে বলেন আপনি আমাকে। তো উনি বলতেছিল যে আসলে আমি কালকে, আমি তো আপনারা তো আমাকে দেখছেন যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন পরহেজগার ব্যক্তি, আমি হাফেজও। তো আমি না কালকে কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার না আর ঈশার নামাজ পড়ার কথা মনে ছিল না, আমি পড়বো করে আর পড়া হয়নি, শুয়ে পড়ছি, আমার ঘুম চলে আসছে। তো অলমোস্ট রাত 3টা 3:30 বাজে এই সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর আমার মনে হয় কি, তখন কিন্তু গ্রীষ্মকাল চলছিল, হ্যাঁ মানে কত বাংলাদেশের মাঝখানে হয়েছিল না 40 ডিগ্রি পর্যন্ত গরম হয়েছিল ওইরকম ওই সময়টায়। তো এই এত গরমের মধ্যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, পানির তৃষ্ণা পেয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে আমার গ্যারেজের মধ্যে কেউ মনে এসি ছেড়ে দিয়েছে, মানে এত ঠান্ডা, আমি এত ঠান্ডা ফিল করতেছিলাম, কিন্তু ঠান্ডা আসার তো কোশ্চেন নাই। তারপর আমার কাছে মনে হলো যে রাত্রের বেলা রাত গভীর হলে হয় এরকম, ঠান্ডা তো পরে। তো আমি উঠতে যাবো, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি উঠতে পারতেছি না, আমি আমার শরীরের শক্তি হারিয়ে ফেলছি, আমার পুরো শরীরে কোনো শক্তি নেই, আমি শুধুমাত্র কথা বলতে পারতেছি বা ঘাড় লাড়াতে পারছি। তো হঠাৎ করে আমি ফিল করলাম যে যখন আমি বাম দিকে তাকিয়েছিলাম, তো আমার মনে হলো যে দুটো আমি মনে হলো না, আমি একবার ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে দুটো অবয়ব ছায়ামূর্তি আমার দিকে আসছে, একটা পুরুষ আর একটা মহিলা। এটা বোঝা যাচ্ছে যে মহিলা তার চুলের কারণে তার পা দেখা যাচ্ছিল না, যে পা আছে কি নাই এটা দেখা যাচ্ছিল না, কিন্তু যখন আমি পুরুষটার দিকে লক্ষ্য করলাম এতটুকু বুঝতে পারছি তারা হাঁটছিল না কেউই, তারা সবাই শূন্য ভেসে আসছিল। মানে এটা দেখে আমি রাত্রিবেলা মানে হতবাক হয়ে গেছে যে আসলে আমি এটা কি দেখছি, যে আসলে কি ঠিক না ভুল দেখছিলাম। ক্লিয়ার করার জন্য আমি না আসলে একটু বের হয়ে যখন দেখতে যাব, তখন আমি বের হতে পারছিলাম না, আমার পুরো শরীরে আমার শক্তি নেই, কিরকম যেন একটা লাগতেছিল। তো আস্তে আস্তে তারা যখন আমার দিকে যতই অগ্রসর হচ্ছে ততই আমি শক্তি হারিয়ে ফেলছিলাম। একটু আগে যে কথা বলতে পারতাম, দৌড়াদৌড়ি করতে পারতাম, ওইটাও আমি বলতে পারতেছি না, আমার মনে বোবা ধরলে যা হয়, আমি মনে বোবা হয়ে গেছি এরকম লাগছিল। তো তারা যখন আমার এক পর্যায়ে যখন আমার সামনে চলে আসে, তখন আমি আয়াতুল কুরসি পড়ার অনেক ট্রাই করি, করতে অনেকক্ষণ মনে করেন একটা তাদের সাথে দস্তাদস্তি হলো, তারা মানে আমাকে মেরে ফেলবে এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছিল। তো অনেক কষ্টে আমি আয়াতুল কুরসি পড়ি, 1 লাইন কিংবা 2 লাইন এরকম কাছাকাছি পড়ার পরে আমার মনে হলো যে কেউ আমাকে বাম গেলে অনেক জোরে একটা থাপ্পড় মারছে, যেটার পর আমার আর কিছু মনে ছিল না, আমি মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তার কিছু পরে আজান দূর থেকে আজানের সাউন্ড ভাষার উপরে ভেসে আসতেছিল, তখন আমি দেখলাম যে যথারীতি ওই ছায়ামূর্তিগুলো উপর দিকে চলে যাচ্ছিল। তো এটা দেখে আমার আসলে অনেক ভয় পেয়েছে। তখন আমি হাত পা নাড়াতে পারছিলাম, উঠে আমি কোনো মতে নামাজটা পড়ার পরে যখন শুয়েছিলাম, তারপরে সকালে উঠে দেখে যে আমার অনেক জ্বর, আসলে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো আব্বু ঘটনাটা শুনলো, আব্বু আসলে একটু অবাক হয়ে গেছে যে একটা বাসা চেঞ্জ করে আসলাম, মাত্র 1 মাসও হয়নি, 15-16 দিন চলছে, তার মাঝে এরকম একটা কাহিনী। আসলে এটাকে কিভাবে উনি ডিসক্রাইব করবে, উনি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। আবার আমার আব্বু একটু মানে সাইন্টিফিক মানুষ, তো মানে সব ওইভাবেই চিন্তা করে, তিনি মনে করছে হয়তো কারণ ভুল দেখতে পারে, সারা রাত ধরে ডিউটি করে তো জাগে, তারা রাত জাগা ভুল ইনসোমিয়াটা হতে পারে। তো তিনি এগুলো পাত্তা না দিয়ে তিনি বাসায় এসে কাউকে বলেও নাই। এই ঘটনাটা আরো পরে জানছি, কয়দিন আগে জানছি, তিনি কাউকে বলেও নাই। তো এইভাবে চলছে, প্রতিদিন আমরা এরকম শব্দ শুনি, উপরের সাউন্ড, আবার হঠাৎ এমন কিছু সাউন্ড আসে যে এমন কিছু জিনিস ফিল করতে পারি, যেমন রাতে 2টা বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে যে কেউ বিরিয়ানি রান্না করছিল, এরকম গন্ধ পাওয়া যায়। আবার হঠাৎ করে মনে হয় কি অনেক দূর থেকে কেউ আপনার নাম নিয়ে ধরে ডাকছে, এরকম সাউন্ড আসে, যে এত রাতে কে আমার নাম। সেটা আপনার পরিবারের সবাই মিলে শুনতে পেতেন? হ্যাঁ, কেউ না কেউ ফিল করতো, মানে আজকে হয়তো আমি করছি, কালকে হয়তো আমার ছোট বোন, বা পরে আমার আব্বু আম্মু, আবার এমনও হতো যে একসাথে সবাই শুনতে পাচ্ছে যে কেউ আমার নাম নিয়ে ডাকছে। তো এগুলো আমরা কেউ পাত্তা দিতাম না, আমলে নিতাম না, যে এরকম করছে, এটা ইউজ টু হয়ে গেছে। এখন মনে হয় কি না হলেও মনে কিরকম জানি লাগে যে শব্দ হচ্ছে না আজকে। তো যাকে এরকম করে চলতে ঈদের কয়েকটা বছর পার করি, অলমোস্ট 3-4 বছর আমাদের
চলে যায়, পার করে ঠিক মতন কোনো সমস্যা হয়নি, আমরাও কিছু ফেস করতেছি না। কিন্তু এই ব্যাপারগুলো নিয়মিত হচ্ছে, এগুলো নিয়মিত হচ্ছে আমরা এবং আপনারা অ্যাজ ইউজুয়াল এটাকে মানিয়ে নিয়েছেন। মানিয়ে নিয়েছি, ইউজ টু হয়ে গেছে আমরা এটার সাথে। তো হঠাৎ করে আজকে 3 থেকে 4 বছর পর যেটা এখন এরকম শব্দ তো হয়, তো বেশি দিন না, 1 মাস আগের কাহিনী। কোরবানিদের সময়, এই কোরবানিদের সময় তো আমি গরু টরু কিনে আনছি, তো অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু যে যার মতন ঘুমিয়ে গেছে। আমিও আমার রুমে চলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম আসছিল না, কিন্তু অনেক টায়ার্ড লাগছিল, যার কারণে আমি ফেসবুকিং করতেছিলাম, ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ঠিক ঘুম আসবে এরকম একটা সময় আমার কেন জানি মনে হলো যে আমার রুমে কেউ আছে, এবং খুব ঠান্ডা লাগছে আমার কাছে। যদিও বলে রাখি আমার রুমে কোনো এসি নাই, এয়ার কন্ডিশনার নাই আমার রুমে। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে এসির পাওয়ার যদি 15-16তে দিলে যেরকম হয়, আমার কাছে ঠিক ওরকম লাগছিল। তো আমার একটু অবাক হয়, আসলে এরকম হওয়ার তো কোনো কথা নেই। তো আমি যখন হঠাৎ করে একটু উঠে যাবো, পানি খেতে যাওয়ার পর আমার রুমে একটা কোণা আছে, এরকম একটা টেবিলের সাইডে একটা কোণা আছে। কোণার মধ্যে আমি দেখতে পাই যে এনাবেল ক্রিয়েশনের মধ্যে যে একটা পিচি থাকে না, মানে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক ওরকম একটা পিচি, সাদা জামা পরা, তার চুলগুলো কালো, তার চোখগুলো লাল বর্ণের। আমি দেখতে পাই সে ঠিক পুতুল নিয়ে দাঁড়িয়ে ছিল। 30 সেকেন্ডের মতন আমি দেখেছিলাম। ওটা দেখার পর আমি না ওই জায়গায় স্টাক হয়ে যাই, মানে আসলে আমি এটা কি দেখলাম। আমি ওখান থেকে না পারতেছি নড়তে, না পারতেছি কুদিকে যেতে। আমি আমার শরীর অবশ হয়ে আসতেছিল। আমি আসলে বলে বোঝাতে পারবো না ওই সময়টা আমার কাছে যে আসলে কিরকম লাগছিল। আমি মানে আপনি বুঝতে পারছেন আমার ভয়েস এখনো অনেক কাঁপতেছে। আমি এখানে আপনি শেয়ার করতে পারেন। ইমাজিন করলে এখন আমার গায়ে আমার লোম দাঁড়িয়ে যায়। আমি যখন এটা দেখলাম, তো আসলে আমি তো অবিশ্বাস করার মতন জিনিস। আসলে আমি এটা চিন্তাও করিনি যে আসলে আমি এমন কিছু একটা দেখবো, তাও ঈদের আগের দিন। তো যাক, এটা যখন 30 সেকেন্ডের মতো দেখার পরে সেটা আমার সামনে থেকে গায়ে ভ্যানিশ হয়ে যায়। তো আমি পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন শুতে যাব, আমার হঠাৎ কেন জানি আমার জানলার দিকে আমার চোখ গিয়েছিল। তো জানলার দিকে চোখ যাওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে আমি একটু বারান্দায় যাই, বারান্দায় গেলে হয়তো আমার ভালো লাগবে, রিফ্রেশ লাগবে আমার কাছে। তো আমি যখন বারান্দায় যাই, ঠিক বারান্দার কোনায় আমার হঠাৎ করে চোখগুলো, আমি আবার দেখতে পাই যে ঠিক ওই মেয়েটাই তার পুতুল শো। এবার সে দাঁড়িয়ে না, আমার বারান্দার যে গ্রিল আছে সেটার মধ্যে ঝুলে আছে, এবং দোলনা থাকলে দোলনাতে যেরকম দোলে না, সেরকম করে সে দুলতেছে। পুরো 1 মিনিটের মতন আমি এই জিনিসটা দেখেছি। সে দুলছিল, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, তার পুতুলটা তার হাতে। এবং পুতুলটা দেখে মনে হচ্ছে পুতুলটা অনেক জীবন্ত, তার চোখ ছলছল করছিল, চোখটা কথা বলছে, এরকম লাগে আমার কাছে। তো আমি এই জিনিসটা দেখার পর না পুরোপুরি হতভম্ব হয়ে যাই, পুরো শরীর আমার অবশ হয়ে যায়। আসলে আমি এটা কি দেখলাম, কি করবো। আমি আমার ফোন খুঁজতেছিলাম যে আসলে আমার ফোন কই, মানে কাউকে ফোন দিব বা কিছু। আমি ওই জায়গা থেকে লড়তে পারছিলাম না। তো অনেক কষ্ট আমি আমার রুমে যাই। আমি আমার অনেক কষ্ট আমার রুমে যে আমার ফোনে আয়াতুল কুরসি ডাউনলোড করেছিল, তো আমি ওটা ছেড়ে দেওয়ার পর আমার রুমের পরিবেশ আগের মতো নর্মাল হয়ে যায়। তো আমি চিৎকার করে আমি না সেন্সলেস হয়ে যাই ওই জায়গায়। আমার আব্বু আম্মু দাদু ছোট বোন যারা ছিল তারা সবাই দৌড়ে আসে যে আসলে কি হয়েছে ব্যাপারটা। আসে দেখে তো আমার এরকম অবস্থা। তো আমাকে পানি টানি দিয়ে আমাকে যখন উঠালো, তো তাদেরকে আমি পুরো ঘটনাটা বলি। তো বললে এবার সবাই একটু রিলেটেড করতে পারে। তখন আমার আম্মু বলে যে তিনিও নাকি কয়েকদিন আগে রাত্রেবেলা যখন পানি খেতে উঠেছিল, তারও মনে হচ্ছিল যে তার ফ্রিজের সামনে দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে, এবং সেটা একটা সাদা অভাব ছিল, কিন্তু এটা একটু বয়োজ্যেষ্ঠ বা বড়দের দেখলে যেরকম মনে হয় ওরকম ছিল, বাচ্চা ছিল না। তো তিনি এটাকে ইগনোর করছে, হয়তো ঘুমের চোখে ভুল দেখতেই পারেন। আমার আব্বু তখন যে দারুণ সেই কথাটা বললো যে আসলে কেয়ারটেকার যে জিনিসটা ফিল করছে, এবার সে একটু মিলাতে বললো, রিলেটেড করতে বললো যে আসলে কিছু একটা হয়েছে। তো যা কিভাবে ঈদের দিন গেল, আমরা তারপর একটু হুজুরের কাছে, হুজুর যেহেতু পাওয়া যায়নি ঈদের দিন সকালবেলা যে মসজিদে গিয়েছিলাম, তো খতিবকে বলার পর উনি একটু পানি পরোটা দিয়েছিল। তো সবকিছু ঠিক হয়ে গেছিল, এখন আর কিছু ফিল করছিলাম না এরকম। আমাদের সাথে আর কিছু হয়নি, আমার সাথেও আর হয়নি তো এরকম, কিন্তু ওই আওয়াজগুলো কিন্তু হতো, সাউন্ড কিন্তু কন্টিনিউসলি হতো, কি ঈদের দিন আর কি নর্মাল ডে সবসময় হতো। তো মাঝখানে 15-20 দিন আগে মানে সাউন্ড অফ হয়ে গেছিল। তো আমাদের 6 তলায় আমরা থাকি 7th ফ্লোরে, আর আমাদের নিচে যে ফ্ল্যাটে থাকে ওনার একটা আঙ্কেল আন্টি থাকে, আমাদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, বাট কথা হয় আর কি। তো উনি একদিন উপরে আসছিল, পাশের ফ্ল্যাট আসছিল, তো আম্মুকে একটু ওনাকে ভিতর ভয় পেয়েছে এরকম দেখা যাচ্ছিল। তো আম্মুকে বলে যে ভাবি আসলে এরকম জিনিস হয়েছিল, আমি তো এটা ফিল করছি। আম্মু বলে কি দেখছেন আপনি? বলে আপনার ভাই তো আপনারা জানেন একটু
চাকরিও করে আবার পাশাপাশি একটু ব্যবসাও করে উনি, তো প্রায় রাত হয় 1-2 বাজে আসতে। তো আমি প্রতিদিনের মতন এভাবে তার জন্য ওয়েট করছিলাম। তো দরজা খুলে আমি সোফায় বসে আছি যে আসলে তিনি যখন আসবেন তো একসাথে যাব। তো অলমোস্ট রাতের 1:30 থেকে 2 বাজে এরকম একটা টাইমে, 1:30 থেকে 2, হ্যাঁ এরকম একটা টাইমে আমার বাসায় এসি নাই, এবং আমি দরজা খুলে বসেছিলাম। হালকা একটা ঠান্ডা বাতাস ছিল, কিন্তু ঠান্ডা বাতাসটা যতটুকু ঠান্ডা হওয়ার কথা ছিল তার থেকে অস্বাভাবিক। শৈত্যপ্রবাহ হলে যেরকম বাতাসটা আসে না, ওরকম একটা বাতাস আসছিল, মনে হয় যে এসি কেউ ছেড়ে দিয়েছে, অনেক ঠান্ডা, এরকম একটা আমি কি অস্বাভাবিক লাগা শুরু করছি, মানে এরকম কেন লাগছে। তো আপনার ভাই যখন বাসায় চলে আসে, তো তিনি যখন দরজায় ঢুকবেন, সোফায় বসছে, টায়ার্ড ছিল, তো হাতে থেকে টিফিন ক্যারিয়ারটা রাখছিল। তো হঠাৎ করে আমাদের চোখগুলো উপরের দিকে, আমরা দেখতে পাই যে 2 অবয়ব, সাদা অবয়ব, তারা নিচের দিকে নামছে। তাদের চেহারা দেখা যাচ্ছিল না চুলের কারণে, চুল পা পর্যন্ত ঝুলে আছে চুল, আর বোঝা যাচ্ছিল না তারা কি হেঁটে হেঁটে আসছিল না শূন্য ভেসে আসছিল। তো হঠাৎ করে তারা যখন নিচে নামতে যাবে, তখন তাদের পায়ের দিকে যখন আমি খেয়াল করি, তারা আসলে কেউ হাঁটছিল না, শূন্য উপরে ওঠানামা করছিল। আর বলে রাখা ভালো, তারা যখন এরকম উপরে ওঠানামা করছিল, তখন লাইট, বিদ্যুৎ চমকালে যেরকম লাইট অন অফ হয়, ওরকম হচ্ছিল বারবার। এটা দেখে আমরা আসলে বলার মতন কিছু ছিল না, আমরা পুরা স্টাক হয়ে যাই, জায়গায় চুপ হয়ে যায় যে আসলে কি দেখছি, এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। আপনার ভাই কোনো মতন টিভিটা ছেড়ে ইসলামিক চ্যানেল আগে দেওয়া ছিল, যেহেতু আমরা একটু ইসলামিক মাইন্ডের মানুষ, ইসলামিক চ্যানেলগুলো দেখে মক্কার একটা চ্যানেল দেওয়া ছিল, তো ওখানে সূরা পড়া হচ্ছিল। তো যদি সাউন্ড বাড়ানোর সাথে সাথে যে কাজটা হয়, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, অটোমেটিক লাইট জ্বলে ওঠে, না কোনো ঠান্ডা না কোনো অবয়ব, কিছুই ছিল না, আগের মতন সব নর্মাল হয়ে যায়। তো এটা দেখে একটু ভয় পেয়ে, অনেকটা ভয় পেয়েছি, একটু না, আসলে আমরা এখন বিশ্বাস করতে পারছিলাম যে কি হচ্ছে। তো শাফিন ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তার নাম তিনি ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করেছেন এবং এটা তিনি অকপটে স্বীকার করেছেন, এবং তিনি তার কোনো ছবি কখনো ফেসবুক মেসেঞ্জারে দেননি যে তাকে আমি দেখে চিনবো বা তার সম্পর্কে আমি কিছু বলবো। শুধু এতটুকু তিনি আমাকে বলেছেন যে তার একটা ছদ্মনাম ব্যবহার করার জন্য, যে তার ছদ্মনাম সিলভি আমি দিচ্ছি, এবং উনি আমার বয়সে অনেক ছোট, এই জন্য বলেছে যে ওনার নাম ধরেই এই ঘটনাটা বলার জন্য। এটা ওনার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি যেই বাড়িতে থাকতো সেটা ছিল রাজশাহীতে। তো বাড়ির মেম্বার বলতে ওনার বাবা, উনি নিজে, ওনার মা ছিল না, একজন কাজের মহিলা ছিল, ওনাদের বাসায় কাজ করতেন, এবং ওনার দুঃসম্পর্কের আঙ্কেল সেই বাসাটা দেখাশোনা করতো ওনার পিতার অবর্তমানে। কারণ সেই সিলভি, ওনার বাবা, ম্যাক্সিমাম সময় ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকতেন। তো সিলভি, ওনার বয়স যখন 5 বছর, তখন থেকেই তিনি তার মায়ের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। হয়তো ওনাদের ব্রোকেন ফ্যামিলি ছিল, এটা আমি শেয়ার করতে মানা করেছেন দেখে আমি শেয়ার করছি না। তো বাসায় উনি সেদিন বিকেলে টিভি দেখছিলেন। তো টিভি দেখার একটা পর্যায়ে তো ওনার বিকেলে ঘুম আসছিল, তো উনি একটু ঘুমিয়ে পড়েন। তো ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন, যেটা উনি আমাকে বলেন যে ভাই, স্বপ্ন ছিল এমন যে চারপাশে পানি, আমি একটা দ্বীপের মধ্যে আছি, ছোট্ট একটা দ্বীপ, দ্বীপের মধ্যে একটা ছোট গাছ আছে। তো আমি যে দ্বীপে বসে আছি সেখানে একটা ছেলে আসে, ছেলেটা এসে দাঁড়ায় ছিল। এতটুকুই স্বপ্ন। এবং এই স্বপ্নটা উনি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত টানা এক নাগারে 3 বছর এরকম প্রায় সময় দেখতো, কিন্তু উনি গুলা কাউকে কিছু বলতো না। তো সেদিন ওনার জন্মদিন ছিল, বাসা অনেক গেস্ট আসে। আসার পর উনি যখন রাতে ঘুমাতে যাবে, তখন হঠাৎ উনি যখন বিছানায় শুবে একটু তন্দ্রাচ্ছলনা যখন এসে পড়ে, উনি ফিল করতেছে যে মানুষের অনেক মানে দেখা যায় না যে শ্বাস নিলে বুকটা এমন আপ ডাউন করে, ঠিক সেরকম মনে হচ্ছে যে ওনার বিছানাটা এরকম আপ ডাউন করতেছে। সিলভি, উনি তো অনেকক্ষণ ধরে এরকম যখন ফিল করতেছে, তখন উনি যখন উঠতে যাবে যে আসলে সমস্যাটা কি, তখন ওনার ঘাড় যেন কে চেপে ধরছে এবং বলতেছে ওনাকে, যে তুই আজকেই মরবি, তুই আজকেই মরবি, তুই মরে যা। কিন্তু সিলভি, সে নাকি কিছুই বলতে পারতেছে না, সে উঠার খুব চেষ্টা। তো এরকম যখন হচ্ছিল, তখন এইটার মধ্যেই সিলভি নাকি ঘুমায় যায়, মানে এই এরকম যখন হচ্ছে সে নাকি এরকম ঘুমের মধ্যে মানে পুরো ঘুমায় যায়।
আবার সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, সে আগের মতো স্বপ্ন, যে একটা দ্বীপ, কোন একটা ছেলে তার দিকে তাকায় আছে। সকালে যখন সিলভি ঘুম থেকে উঠে তার রাতের কথা মনে পড়ে এবং সে দেখতেছে যে ঘাড়ে এখানে কোনো আঁচড় বা কিছু আছে নাকি, কিন্তু সে আমাকে বলে স্পষ্ট যে ভাই, আমি স্পষ্ট সেদিন অনুভব করি যে আমাকে ঘাড় চেপে কেউ ধরে রাখলে মরতে পারি নাই। যাই হোক, সেদিন সকালে এরকম সে সিলভি, তার বাবা বা যে ছিল আশেপাশে তাদের কাউকে কিছু জানায় না। কয়েকদিন পর সিলভির রাতে এরকম ঘুমাতে যখন যাবে, সে আবার স্বপ্ন দেখছে একটু অন্যরকম। এবারের স্বপ্ন ছিল এমন যে ঠিক সেম স্বপ্নই বলা যেতে পারে, যে কিন্তু আজকে দেখতেছে যে আশেপাশে যে দ্বীপটা ছিল, আশেপাশে যে পানিটার কালার লাল রং, এবং সেই ছেলেটা সিলভিকে বাঁচানোর জন্য আসছে এবং ছেলেটা বলতেছে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাইকো না। হঠাৎ করে নাকি একটা শকুন আকাশ থেকে নেমে এসে সেই যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে নাকি 2 ভাগ করে ফেলে, এবং সেটা নাকি সিলভির সামনেই 2 ভাগ হওয়ার পর মানে তার রক্ত, কালো রক্ত নাকি চারপাশে ছিটা যায়। সিলভি তখন প্রচন্ড ভয় পায় এবং সেই যে শকুনটা আসছিল সেই শকুনটা নাকি একটা মানুষ আকৃতির রূপ নিয়ে নেয়। এগুলো যখন সিলভি দেখতেছিল তার নাকি প্রচন্ড ভয় লাগে। তো সিলভি সেই মুহূর্তে সে ঘুমের মধ্যেই বিছানা থেকে লাফ দেয়। লাফ দেওয়ার পর সে মানে ফ্লোরে নামবে, কিন্তু সে ভাবতেছে যে ফ্লোরে যে নামবে সেটাকে ফ্লোরে নামতে পারতেছিল না। সে দেখতেছে যে সে এক লাফে অন্য কোথাও একটা চলে গেল, মানে কোথায় যেন সে চলে গেছে, এবং যে শকুনটা মানুষ রূপে হয়েছিল সেই শকুনটার পিছ নিয়ে সে কোথাও একটা যাচ্ছে, এবং সেই শহরটা তার খুব অচেনা, সে নাকি এখানে কখনো আসে নাই। দেখতেছে পাথরের বেশ বড় বড় বাড়ি, এবং সেই যে লোকটা ছিল সেই লোকটাকে অনেকে ডাকতেছে একটা নামে, সেই নামটা ছিল কারার। কারার নামে ডাকতেছে সেই লোকটাকে। তো সিলভি বুঝে গেল যে এই লোকটার নাম হয়তো কারার, কিন্তু আমি এখানে কেন, আমাকে কেন লোকটা কোথায় নিয়ে যাচ্ছে এখানে। তখন কারার সিলভিকে বলতেছে যে তুই আমার সাথে সাথে আয়, দেখ আমি তোকে কোথায় নিয়ে যাই, তুই তো বাঁচতে পারবি না, তুই শেষবার মধ্যে দেখে যা আমার দেশটা কেমন। তখন সিলভি দেখে যে একটা পাথরের বাড়ির মধ্যে কারার তাকে ঢোকাবে, কিন্তু সিলভি তারপরও প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু সে ঢুকতে চাচ্ছিল না। তো কারার নাকি পুরো শহরটা সিলভিকে দেখাচ্ছে। দেখাতে দেখাতে সিলভিকে নাকি সে কারারটা, তার যে আঙ্গুল ছিল 2টা আঙ্গুল, সেই 2টা আঙ্গুলে সিলভির চোখে নাকি জোরে গুঁতা মারে। সঙ্গে সঙ্গে সিলভি দেখতেছে যে সে নাকি হসপিটালের মধ্যে শোয়া অবস্থায়, তাকে হাতে স্যালাইন লাগানো। সঙ্গে সঙ্গে নার্স সিলভির বাবাকে ডেকে আনে, এবং সিলভির বাবা এসে খুব কান্নাকাটি করে বলতেছে যে মা তুই মানে তোর কি সমস্যা হয়েছিল, তো সেন্সে আসলো না কতদিন ধরে। সিলভি নাকি আচমকা ভয় পেয়ে উঠে, সে ভাবতেছে কি বলে এগুলো, আমার 2 দিন ধরে সেন্স নেই মানে। তখন তার বাবা বলতেছে যে সেদিন রাত্রে তুই ঘুমাইলি, তারপর তুই আর ঘুম থেকে উঠিস নাই, এই যে এখন তুই ঘুম থেকে উঠলি। তো এগুলা শোনার পর সিলভির তো মন খুব খারাপ, এবং ওর একটাই কথা যে কি হচ্ছে আমার সাথে, এগুলো কি হইতেছে, আমি এরকম উল্টাপাল্টা কি স্বপ্ন দেখতেছি। তখন সিলভিকে বাসায় নিয়ে যাওয়া হয়। তখন সিলভি সেই রাতে আবার এরকম স্বপ্ন দেখে। ওকে কারার বলতেছে যে উল্টাপাল্টা কোনো কিছু কাউকে বলবি না, যদি বলিস সঙ্গে সঙ্গে তোর পুরো ফ্যামিলিকে নষ্ট করবো এবং তোকে তো মেরেই ফেলবো। এটার ভয়ে সিলভি কাউকে কিছু বলে না, কিন্তু সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত ছিল। সিলভি একসময় সিদ্ধান্ত নেয় যে সে সুইসাইড করবে, এবং সে তার ছাদে চলে যায়, ছাদের থেকে লাফ দিবে। সেদিন বিকালে সিলভি যখন তার ছাদে যায়, যখন ছাদের কিনারে এসে পড়ে, হঠাৎ করে সে পিছনে খেয়াল করে থাকে হয়তো বা কেউ তার পিছে আছে, কিন্তু সিলভি পিছে তাকায় দেখে কেউ নাই। তখন তার কানের পাশ দিয়ে কেউ ফিস ফিস করে বলতেছিল যে লাফ দে লাফ দে, আমি তোকে ধাক্কা দিচ্ছি, তুই লাফ দে। সিলভি স্পষ্ট বুঝে সেই কর্কশ ভাষাটা ছিল কারারের। তখন সিলভির মাঝে একটা জিদ আসে, যে সে বলতেছে যে না, মরতে হলে আমি কারারের মাধ্যমে কেন মরবো, আর আমি যদি কিছু করতে হয় কারারকে শেষ করব, কারারকে এটা আমি জেনে তারপর আমি মরব। তখন সিলভি তার বাসায় যায়। সে ভাবে সে তার বাবাকে হয়তো সবকিছু বলবে, কিন্তু তার আসলে বলে ওঠা হয় না। সে আস্তে আস্তে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, মানে সে অসুস্থ হতে থাকে, এবং তার নাকি শরীরটা অনেকটা ভেঙে পড়ে। তো এরকম যখন হচ্ছিল, তো সিলভির নাকি কোনো এক মানে স্কুলের এক বড় আপু ছিল, তার সাথে সিলভির নাকি খুব একটা ভালো সম্পর্ক ছিল। তখন সিলভি সেই বড় আপুর সন্ধানে উনি স্কুলে যায়, এবং
বড় আপুকে বলতেছে, আপু আমি এরকম অসুস্থ থাকি, এখন আমার কি করণীয়, কি করা যায় একটু বলেন তো। তখন সে আপু, ওনার নাম ছিল সুমনা, সে বলতেছে যে সিলভি, তোমার তো শরীর অবস্থা খুবই খারাপ, এখন কি করা যায়, আচ্ছা ঠিক আছে তুমি আমার বাসায় একদিন আসো, তোমার সাথে কথা বলবো। তখন সেই আপু সিলভিকে বলতেছে যে সিলভি, আমার যেটা মনে হয় যে তোমাকে মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার চেহারা সুরত দেখে ভালো মনে হচ্ছে না। তো সিলভি বলতেছে, এগুলো আপনি কিভাবে বুঝলেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে? তখন সে আপু বলতেছে যে আমার এক রিলেটিভ আছে, উনি ব্ল্যাক ম্যাজিকের কাজ করে, আমি ওনাকে দেখছিলাম যে কিছু পেশেন্ট ওনার কাছে ব্ল্যাক ম্যাজিক যারা পেশেন্ট এরকম আসছিল, আমি দেখছিলাম যে ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে করে এবং সেরকম পেশেন্টগুলোতে চেহারা কিরকম হয়, এবং আমি তোমার মাঝে সেগুলো খুঁজে পাচ্ছি। তখন যে সুমন আপু বলতেছে যে তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু বইয়ের নাম দিই, সেই বইগুলো তুমি যদি পারো কিনো বা সংগ্রহ করো, আর আমার কাছে কিছু বই আছে আমি দেই, তুমি দেখো যে ব্ল্যাক ম্যাজিক হলে কি সমস্যাগুলো হয়, ওগুলো কি কেন বা কিভাবে করে। তখন সেই সুমন আপু, তারও নাকি একটু আগ্রহ ছিল যে সেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। যাই হোক, সিলভি তারপর বাসায় এসে পড়ার পর তার নাকি সমস্যাটা আরো বাড়তে থাকে, কিন্তু তার মনে একটা জিদ যে যেহেতু আপু আমাকে এরকম বই দিছে, ব্ল্যাক ম্যাজিক কিভাবে করে আমি দেখবো। কিন্তু কারার নাকি তার স্বপ্নে প্রায় আসতো এবং তাকে রুমের মধ্যে একা থাকলে নাকি ভয় দেখাইতো, মানে সিলভি নাকি মাঝে মাঝে এরকম কারারের অস্তিত্বটা রুমে বুঝতে পারতো এবং মনে হতো যে তার সাথে কেউ কথা বলছে রুমে এবং ভয় দেখাচ্ছে। আবার এরকম সিলভি সে আপু যে সুমন আপু ওনার বাড়িতে যায় একদিন, বাড়িতে গিয়ে বলতেছে, আপু আমি বইগুলা পড়ছি, কিন্তু আসলে আমি এগুলো কিছুই বুঝতেছি না, আমার কি করতে পারি। তখন সেই সুমন আপু বলতেছে যে তোমার সমস্যাটা আমার কেন জানি মনে হচ্ছে খুব বেশি সমস্যা, এটা বড় ধরনের সমস্যা, তো এটা তো আমার কোনো সমাধান নাই, তবে আমি তোমাকে একটা লোকের ঠিকানা দিব, তাকে তুমি ইমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারো, সে কানাডা থাকে, সেরকম অনেক কেস হ্যান্ডেল করে এবং সে আমার খুব ঘনিষ্ঠ একজন, তার নাম জেমি। যাই হোক, সিলভিকে তখন সেই ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সিলভি বাসায় এসে পড়ে। সে চিন্তা করতে থাকে যে আমি কি যোগাযোগ করবো না ফ্যামিলি কাউকে জানাবো, কিন্তু কারার নাকি তাকে অত্যাচার করে যাচ্ছিল মানসিকভাবে, তার সামনাসামনি আসতো, তাকে স্বপ্নে উল্টাপাল্টা ভয় দেখাতো। তো এই কয়েকদিন পরে আবার সেই সুমনা যে আছে তার কাছে সিলভি যায় এবং সুমনা ওকে বলে যে সিলভি, একটা কাজ করি, যে এই কারার যে আছে তাকে আমি হাজির করি, দেখি হাজির করলে কোনো সমাধান হয় নাকি, তার সাথে আমরা কথা বলতে পারি নাকি দেখি। কারণ সেই সুমনা নাকি সে কিছু রিচুয়াল শিখেছিল যে কিভাবে এরকম জিনগুলাকে বা ব্ল্যাক ম্যাজিকগুলো কিভাবে জিন হাজির করা যায়, এরকম একটা রিচুয়াল শিখেছিল। তো সেরকম একটা দিনক্ষণ ঠিক করা হয়। এই দিন তারপর ঠিক হয় যে সুমনাপুর বাসায় সিলভি আপু যাবে। সিলভি উনি যাওয়ার জন্য যখন প্রিপারেশন নিবে, তখন তিনি বাসা থেকে যখন বের হবে, তখন কারার ওনার কানের কাছে আবার সে ফিসফিস করে বলতেছে, সিলভি জীবনটা শেষ করিস না, তুই শেষ হয়ে যাবি, কিন্তু সুমনার বাসায় যাস না। যখন এটা বলতেছে সিলভি উনি তো রওনা দেয় সুমনাপুর বাসার উদ্দেশ্যে। রওনা দেওয়ার পর দেখতেছে সুমনাপু ওনাকে ভিতরে রুমে ডেকে আনতেছে, বলতেছে যে আমাদের সাথে আজকে আরেকজন অতিথি আছে, তুমি আসো সিলভি আসো। তো দেখতেছে যে ওনাদেরই এক ফ্রেন্ড আছে প্রত্যয়, সেই প্রত্যয়কে সিলভি অনেক আগে থেকে চিনত। রুমটাকে প্রায় পর্দা দিয়ে এবং লাইট অফ করে অন্ধকার করে রাখা হয়েছিল। সেটা ছিল বিকেল 5টা কি 5:30টার সময়। তো সুমনা সে বলতেছে সিলভিকে যে সিলভি দেখো, এখন যে কাজগুলা করব, কারার চেষ্টা করব, ওর সাথে কথা বলবো যে কি চায়, এবং এই কারার আমাদের 3 জনের মধ্যে থেকে যে কোনো কারো একজনের উপর এসে ভর করবে। তখন ওরা গোল করে 3 জন বসে এবং প্রত্যয়কে খুব সাহসী মনে হচ্ছিল। প্রত্যয় বলতেছে যে হ্যাঁ সিলভি, দেখি এই কারারটাকে আজকে আমরা দেখেই ছাড়বো। এদিকে সুমনা উনি কিন্তু জেনে গিয়েছিল যে কিভাবে এরকম জিন হাজির করতে হয়, যেহেতু ওনার অনেক রিলেটিভ আছে বা উনি বিভিন্ন বই পড়তো যে কিভাবে এরকম কাজগুলা করতে হয়। অনেকক্ষণ মন্ত্র পড়ার পরে কিছু একটা যখন পড়ছিল সেই সুমনা উনি তখন দেখতেছে দরজাটা নাকি হঠাৎ করে কিছু নক করলো এবং কিছু একটা ঘরের মধ্যে প্রবেশ করে। সিলভি বলে যে ভাই আমি স্পষ্ট বুঝতে পাই যে কোনো পাখি যদি একটা ফ্লোরের মধ্যে মানে হাঁটাহাঁটি করে, বড় নখওয়ালা পাখিগুলো যখন ফ্লোরে হাঁটাহাঁটি করলে একটা আওয়াজ হয় না, তখন এরকম একটা আওয়াজ আসলো এবং আওয়াজ আসার সঙ্গে সঙ্গে প্রত্যয় সেই কালারের মতো ভয়েসে কথা বলতে লাগলো। বলতেছে যে আমাকে ডাকলি কেন? ছুরি ছিল, ছুরিটা
এটা নিয়ে নিজের হাত নিজে কেটে ফেললো। কেটে যে রক্তটা বের হয়েছে সেই রক্তটা দিয়ে একটা গোল এমন একটা বৃত্ত করে ফেললো। কারার বলতেছে, তোদের তো সর্বনাশ হবে, এই ছেলেটার উপর কেন আমাকে আসতে বললি? তখন সুমন আবার বলতেছে যে আমরা তো বলি না যে তুই এই ছেলেকে ভর কর। তখন কারার বলতেছে যে আমার ছেলেটা কি ভাল লাগছে, ওর রক্ত আমি খাবো। এটা বলতে না বলতেই সেই প্রত্যয় নাকি জিহ্বা দিয়ে চেটে, যে বৃত্তাকার যে রক্ত দিয়ে যে বৃত্তাকারটা করেছে সে নাকি চেটে চেটে খাচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে প্রত্যয় নাকি সেন্সটা চলে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা পর প্রত্যয়ের সেন্স আসে। প্রত্যয় বলতেছে যে আমার খুব দুর্বল লাগতেছে, আমি একটু বাসায় যাবো, আমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তোমরা। তখন প্রত্যয়কে বাসায় পৌঁছে দেওয়া হয় এবং সুমনা সেই সিলভিকে বলতেছে যে কোনোভাবেই সম্ভব না এই কারারকে দূর করা। তুমি যদি পারো, তোমাকে অনুরোধ করবো, তুমি সেই জিমির সাথে কথা বলো, যার ঠিকানা আমি তোমাকে দিছিলাম, ওকে মেইল পাঠাও, ও তোমার সমাধান করতে পারবে এবং তোমাকে বাজে কিছু তোমাকে আজর করেছে এটা বলে। তো সিলভি উনি তো বাসায় আবার আসেন এবং ওনার একটাই চিন্তা যে এটা কে করতে পারে বা কেন হচ্ছে, যে আমাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটা। তার 2-1 দিন পর সিলভি উনি বিকালে নাস্তা করে একটু ওনার রুমে এসে রেস্ট নিচ্ছিল। তো উনি নাকি ঘুমায় নাই, কিন্তু চোখটা বন্ধ করছে। তো ওনার কেন জানি ফিল হচ্ছিল যে ওনার ডান হাতটা একটা কাগজের মধ্যে নড়তেছে। উনি ফিল করতেছে যে উনি বললেন যে ভাই আমি শুয়ে আছি বা হেলান দিয়ে আছি ঠিক আছে, কিন্তু আমি এতটা ঘুমেছিলাম না, শুধু আমি ফিল করতেছি যে আমার ডান হাতটা আমি একটা কাগজের মধ্যে দিয়ে কাগজের মধ্যে আমার ডান হাতটা আমি দিয়ে রাখছি আর কি। হঠাৎ করে সিলভির একটু ব্যথা লাগে, না পিঁপড়া কামড় দিলে যেরকম একটা ব্যথা হয় না, 20 পিঁপড়া কামড় দিলে সেরকম হঠাৎ করে সিলভির একটা ব্যথা লাগে। তারপর সে ফিল করতেছে যে একটা কাগজের উপর সে হাত নাড়াচ্ছে। হঠাৎ সিলভির চোখটা খুলে উঠে সিলভি এবং দেখতেছে একটা সাদা কাগজ সামনে পড়ে আছে এবং কম্পাস পড়ে আছে ঠিক সাদা কাগজটা পাশে। সিলভি দেখে যে ওর একটা আঙ্গুলে ওইখান থেকে ফোটা ফোটা রক্ত পড়তেছে এবং কাগজটায় লেখা প্রত্যয়। তখন কারার আবার ফিস ফিস করে বলতেছে এসে কানের পাশে এসে যে সিলভি দেখ কাগজে কার নাম লেখা, ওর রক্ত কিন্তু আমি খেয়েই ছাড়বো। এটা যখন বলছে তখন সিলভির নাকি ওর মোবাইলে দেখতেছে যে প্রায় 7-8টা মিস কল। সেই মিস কলগুলো ছিল সুমনার। সে সুমনাকে ফোন ব্যাক করে এবং সুমনা ওকে বলতেছে প্রত্যয়ের বাসায় তাড়াতাড়ি আয়, প্রত্যয়ের খুব সমস্যা হয়েছে। তখন সিলভি ওর বুঝার আর বাকি থাকলো না যে প্রত্যয়ের কি হয়েছে। দেখতেছে যে প্রত্যয় বাসায় যায় এবং গিয়ে দেখতেছে যে প্রত্যয় সে সুইসাইড করছে, ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে। সিলভি এবং সুমনা খুব ভয় পায় এবং ওরা কেউ কাউকে কিছু বলে না। তবে সিলভির মনে একটাই জিদ যে আমার এরকম একটা বন্ধু আমার কারণে মরল, আমি এটা দেখেই ছাড়বো যে কারারকে, এবং এটা শেষ দেখে ছাড়বো। তখন সিলভি সেই সুমনার দেওয়া সেই যে মেল অ্যাড্রেসটা ছিল ওই জেমির সাথে যোগাযোগ করতে, জেমি বলতেছে একটা ঠিকানা দেয়, বলতেছে যে তুমি অমুক জায়গায় যাও, তোমার রাজশাহী যে তোমার বাড়ি, ওখানে আশেপাশে একটা লোক আছে, এক তান্ত্রিক আছে, তবে তার সাথে তোমার কয়েকদিন থাকতে হবে। তো তুমি থাকলে সে তোমাকে কিছু জিনিস শিখাবে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, তারপর তুমি অনেক কিছু জানতে পারবা। তখন সেই সিলভি আস্তে আস্তে সেই লোকের কাছে যাওয়া শুরু করে এবং সিলভি সাধনা করেন এবং প্রায় 7-8 মাস লেগে যায় সাধনা করতে। কিন্তু কারার নাকি ওনার পিস ছাড়ে না। তো কিছু কিছু রিচুয়াল দিয়েছিল যেগুলোর কারণে এই কারার নাকি মাঝে মাঝে আসতো না সিলভির কাছে, এবং সিলভি নাকি এরকম প্রায় দেখা যেত মাসখানেক নাকি এরকম এমন ছিল যে সুস্থই, তার কোনো সমস্যা হয় নাই। হঠাৎ একদিন রাতে সিলভি ওর রুমে জানলা জানিকে নক করতেছে এবং সিলভি ভাবে যে কে এটা নক করবে। তো সিলভি এটা খেয়াল করে জানলার পাশে যায়, জানলাটা খুলে হয়তো কিছু আবার আছে নাকি সে দেখবে। তো তখন সিলভি অনুভব করলো যে ঘরে একটা গরম বাতাস ঢুকছে। সঙ্গে সঙ্গে সিলভি খেয়াল করলো কারার আবার কানের কাছে এসে ফিস ফিস করে বলতেছে অনেকদিন পর তোর কাছে আসলাম, কেমন আছিস তুই? এটা বলতে না বলতে সিলভি সেই তার যে তান্ত্রিকের সাথে তার পরিচয় ছিল, তান্ত্রিক কিছু তাকে রিচুয়াল দিয়েছিল, সেই রিচুয়ালের মাধ্যমে সিলভি একটা জিনকে হাজির করে যে কিনা কারারের থেকেও বেশ শক্তিশালী ছিল। সেই জিনকে সিলভি বলে যে আপনি আমাকে বাঁচান, দেখেন এই কারার সবসময় আমাকে
এই সমস্যা করে এবং আমাকে প্রথম থেকে সে ক্ষতি করে আসছে। তখন সে জিনটা বলতেছে যে আমি জানি কারার কে এবং কারার কেন তোমাকে ক্ষতি করতেছে। তো আজকে কারারই তোমাকে বলবে যে কি সমস্যা হচ্ছে ওর এবং কি কারণে সে এই কাজগুলা করতেছে। তখন সেই ভালো জিনটা কারারকে অনেক জোর জবরদস্তি করে। তো সিলভি বলে যে ভাইয়া সেই মুহূর্তে আমি শুধু ঘরের মধ্যে দুইটা কালো ছায়া দেখতেছিলাম। একটা কালো ছায়া ছিল বেশ লম্বা আকৃতির, তার থেকে একটু খাটো আকারে ছিল একটা কালো ছায়া। এমন মনে হচ্ছিল যে দুজন দুজনের সাথে ধস্তাধস্তি করতেছে। তখন কারার বলতেছে যে আমি সবকিছুই বলবো, তো আজকে আমাকে আমাকে আমার কোনো ক্ষতি করবে না, সিলভিকে বলতেছে। তখন সে ভালো জিনটা যেটা সিলভির পক্ষে ছিল সে বলতেছে কারারকে যে বল কি হয়েছে আগে তো এটা বল। তখন কারার বলে যে এই বাসায় সিলভির একটা দুঃসম্পর্কের আঙ্কেল আছে, এক চাচা আছে, যেই চাচা চায় যে এই বাড়িটা দখল করার জন্য। সে ছোটবেলা থেকেই চাচ্ছে এবং এর একটাই উপায়, সিলভি যদি মারা যায় তাহলে সিলভির বাবা তো বয়স হলে এমনি মারা যাবে, তখন তারপরে যাতে চাচা সব সম্পত্তি ভোগ করতে পারে, এই জন্য সেই চাচা সিলভিকে ব্ল্যাক ম্যাজিক করছে। তো এই জন্য আমি সবসময় সিলভির সাথে থাকি এবং সিলভিরকে আমি সবসময় চেষ্টা করি যে মেরে ফেলবো, কিন্তু ওকে আমি মারতে পারি না। তখন সে ভালো জিনটা বলতেছে যে তুই এই কাজটা করলি, তোর কি এটা করা ঠিক হয়েছে? কারণ বলতেছে যে আমি হচ্ছে গোলাম, আমাকে যে যেরকম যখন ব্যবহার করবো আমি সেভাবে ব্যবহার করবো, সেভাবে আমি কাজ করবো। এরকম অনেক বলার পরে সে সিলভি আবার বলতেছে যে ভালো জিনটাকে বলতেছে যে কারারকে আমার জীবন থেকে সরায় দেন। তখন কারা নিজে থেকেই বলতেছে যে আমি তোর জীবন থেকে এমনি চলে যাব, কারণ তোর যে চাচা সে আমাকে আর বেশি দিন ব্যবহার করতে পারবে না। এটা বলার পর সেই ভালো জিনটা শুধু সিলভিকে একটা কথাই বলে যে আমি যাওয়ার পর এই কারার তোমার জীবনে আর কখনো আসবে না, তুমি সুস্থ হয়ে যাবা এবং মানসিকভাবে যে অশান্তিতে ছিল এত বছর তোমার আর কোনো সমস্যা হবে না। তখন এরকম ঘন্টা খানিক পর নাকি ওরা এরকম যখন কথাবার্তা বলছিল তখন সিলভি দেখে যে হঠাৎ করে আস্তে এই দুইটা ছায়া ওর রুম থেকে চলে যায় এবং সিলভি তখন রুমের লাইট জ্বালায়। তখন মানে উপস্থিত লাইট জ্বালানোর পর আমার এতটা ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমার মানে ঘাড়ের উপর থেকে কিছু একটা বোঝা চলে গেছে। পরের দিন সিলভি সেই ওর যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিককে বলে পুরোটা ঘটনা যে আমার গতকালের পর থেকে মনে হলো যে এতদিন তো আমার সাথে সেই কারার আসে নাই, গতকাল আসছিল, তো সে যাওয়ার পর আমার খুব রিল্যাক্স লাগতেছে। তখন সেই তান্ত্রিক বলে যে আমি জানি যে জিন ভালো জিন ছিল সে কারারকে তোমার জীবন থেকে সরায় ফেলছে। তখন সিলভি কারণবশত সেই তান্ত্রিককে বলে যে আচ্ছা আপনি তো অনেকদিন ধরেই আমাকে এরকম মন্ত্র শিখাচ্ছেন বা আপনি এরকম আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তা আমি জানতে পারি যে এই যে আপনি সাধনা করতেছেন বা যে কাজগুলো শিখছেন এটা কিভাবে সম্ভব হয়েছে? অবাক হলে সত্য সেই তান্ত্রিক বলতেছিল যে হ্যাঁ এটা আমি তোমাকে জানাবো, কিন্তু তুমি আমাকে খারাপ ভাবতে পারবা না। তো সিলভি বলে বলেন আপনি কিভাবে এইগুলো শিখছেন? তখন সেই লোক বলে যে আমি এতটাই খারাপ ছিলাম যে আমি আমার নিজের সন্তানকে ধ্বংস করে, মানে জাদুটোনা দিয়ে আমার নিজের সন্তানকে আমি মৃত্যুর কোলে মানে আমার জাদুটোনা করে আমার নিজের সন্তান মারা গেছিল এবং এক কথায় আমার ফ্যামিলি আমাকে ছেড়ে চলে যায়। তারপর আমাকে নিয়ে অনেক মামলা মোকদ্দমা করছিল কিন্তু কোনো প্রমাণ পায় নাই, কিন্তু এই খারাপ কাজটা করার পর তখন এই জাদুটোনা শিখি এবং তারপর থেকে আমি এখন পর্যন্ত আসি। সিলভি এটা শোনার পর ওর নাকি এত খারাপ লাগে, তখন নাকি সিদ্ধান্ত নেয় আর জীবনে কখনো সে যাই জাদুটোনা এগুলা শিখবেন না এবং সেই লোককে বলে যে আমি না জেনে আপনার সাথে এরকম জাদুটোনা শিখছিলাম, কিন্তু আপনাকে একটাই ধন্যবাদ যে আপনি আমার জীবন থেকে কারারকে সরাই ফেলছিলেন, তবে এই খারাপ কাজ আমি বলবো কি যাতে না শিখে। তারপর সিলভি আমাকে বলে যে ভাইয়া তার কথা আমি ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট করি না, আর এরকম খারাপ জিন আমার সাথে আর আসে না। তো এটাই ছিল ঘটনা, এই ঘটনাটা অনেক বড় ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। এই ঘটনাটি ঘটে বাংলাদেশের খুলনা জেলাতে। আমি খুলনা শহরের একদম প্রাণকেন্দ্রেই বাসাটা। তো আমি ঘটনার স্বার্থে বা আমার ভাবির পরিচয়টা গোপন রাখছি এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গার নামটাও আমি গোপন রাখছি।
এটা হয়তো নাম বললে অনেকেই চিনবেন। খুলনা শহরের অতি পরিচিত একটি এলাকা এবং প্রাণকেন্দ্রের ভিতরেই। খুলনা হাদিস পার্ক থেকে খুব বেশি দূরে নয় বাসাটা। তো ঘটনাটি যেটা ঘটে, আমার ভাবির এই ঘটনার 2 দিন পরে ওনার বিবাহ ছিল। তো বিবাহ থাকলেও ওনার একই সঙ্গে ওই সময় অনার্সের পরীক্ষা চলছিল। তো কোন একটা ইয়ার ফাইনাল চলছিল, তো উনি সেই বিষয়ে একটু পড়াশোনা করছিলেন। তো ওনার বাসার পাশের বাসায় একটা মেয়ে থাকতেন। ঘটনার খাতিরে ধরে নিই তার নাম নাজমা। তো এই নাজমা যিনি, তিনি সামহাউ পজেসড ছিলেন। তো তিনি পজেসড থাকার কারণে অনেক ধরনের বিষয় তিনি বুঝতে পারতেন। তো আমার ভাবিদের বাসার বর্ণনাটা একটু দেই, যে ওনাদের বাসাটা মূলত 2 তলা বাসা, 2 তলা একটা ছাদ। ওনাদের বাসার, ওনাদের এবং ওনাদের যে চাচারা আছেন বা অন্যান্য শরিকরা আছেন, তো তাদের সবার বাসাটা অনেকটা ইউ শেপে একটা পুকুরকে ঘিরে বাসাটা, মানে প্রত্যেকের বাসার পিছন পাশটাই হচ্ছে সেই পুকুরটা। তো ওই পুকুরটা নিয়েও অনেক ঘটনা আছে। আর ওনাদের বাসার সঙ্গে একটা বড়ই গাছ ছিল, আর এই বাসাগুলোর অনতি দূরত্বে একটি তাল গাছ রয়েছে। ওই তাল গাছটা নিয়েও অনেক ঘটনা, এবং ওই তাল গাছটা নিয়ে নানান ধরনের কাহিনী আছে। অনেক আগে থেকেই অনেকেই রাতের বেলায় ওই জায়গা দিয়ে যাওয়া আসাটা অ্যাভয়েড করেন। কেউ একদম দরকার না হলে ওই জায়গা দিয়ে চলতে চান না। অনেকে অনেক কিছু দেখেছে ওই তাল গাছের ওখানে। তো ঘটনার দিন যেটা হয়, ভাবি পড়াশোনা করছিলেন, ওই নাজমা যিনি, তিনিও এসেছিলেন। তো এর ভিতরে গরমের দিন ইলেকট্রিসিটি চলে যায়, এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে যারা বিভিন্ন শহরে থাকেন বাংলাদেশে, তারা জানবেন যে এটা 2011-10-এর দিকে প্রতিদিন ইলেকট্রিসিটি চলে যাওয়াটা একদম নিয়মিত ব্যাপার ছিল। এবং খুলনা শহরে আমি নিজে ছিলাম প্রায় 5 থেকে 6 বছর। তো আমি জানি যে খুলনা শহরে কি পরিমাণ গরম পড়ে। বাংলাদেশের অন্যান্য শহরের চেয়ে আমার মনে হয় যে খুলনা শহরে একটু বেশি গরম পড়ে। তো প্রচন্ড গরম ছিল, এবং ইলেকট্রিসিটি যখন চলে যায়, তো ভাবি চিন্তা করেন যে ওনাদের ছাদে গিয়ে একটু ঘুরে আসবেন। তো উনি আর ওই নাজমা, ওনারা দুজন, নাজমা আপা আর আমার ভাবি, ওনারা দুজন গিয়ে ছাদে বসেন ওনার আম্মুকে বলে। তো যেটা হয় যে ওই বড়ই গাছটা কাটার ফলে ওনাদের আশেপাশের বাসাগুলো খুবই ভালো করে দেখা যাচ্ছিল, এবং ওই বাসাটার যে তাল গাছটা, ওটা খুব ভালো করেই দেখা যাচ্ছিল। তো দুইজন গল্প করছেন, গরমের ভিতরে একটু হাত পাখা দিয়ে বাতাস করছেন, বিভিন্ন বিষয় নিয়ে গল্প সল্প করছেন। 2 দিন পরে ওনার বিয়ে, ওইটা নিয়েও কথা হচ্ছিল। এর ভিতরে যেটা হয়, হঠাৎ করেই একদম আউট অফ দ্য ব্লু, একদম হঠাৎ করেই ভাবির নাকে একটা পচা গন্ধ এসে লাগে, একটা বাতাসের মতো। এবং উনি বুঝতে পারেন, উনি আমাকে যেটা বলেছেন, যে ওনার কাছে মনে হয়েছে এইটা মাছ পচা গন্ধ, এবং গন্ধটা খুবই বিকট ছিল। উনি এটা সহ্য করতে পারছিলেন না, এবং এই গন্ধটা যখন নাজমা আপার নাকেও লাগে, উনি ভাবিকে সাথে সাথে বললেন যে আপনাকে এখনই যাইতে হবে, এখানে আর 1 মুহূর্তও থাকা যাবে না। তো ভাবি বিষয়টা বুঝে উঠতে পারেন নাই যে কি ঘটনা ঘটছে, উনি এটা কি বলছেন। তো উনি যেটা বললেন, যে ওই দিন উনি বুঝতে পারেন যে ওই মেয়ের হাতে কত পরিমাণ শক্তি। সে ভাবির একটা হাত এত জোরে ধরে রাখলেন, এবং এক টান দিয়ে ওনাকে ছাদ থেকে নিচে নিয়ে চলে গেলেন। নিচে নিয়ে চলে গিয়ে ওনার যে বসার রুম, ওই রুমটাতে ঢুকে দরজা লক করে দিলেন, এবং বললেন যতক্ষণ ইলেকট্রিসিটি না আসবে উনি যেন বের না হয়, এবং চুপচাপ থাকেন যেন। তো ভাবি স্বভাবতভাবেই কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু উনি একটু ভয় পেয়ে যান, কারণ উনি জানতেন যে নাজমা আপা উনি মাঝে মাঝে পজেসড থাকেন, এবং উনি কিছু কিছু বিষয় বুঝতে পারেন। তো এরপর যতক্ষণ না ইলেকট্রিসিটি আসছে ততক্ষণ ওনারা ওইখানে ছিলেন।
তো এরপরে যেটা হয়, ভাবি ইলেকট্রিসিটি আসার পর ওনাকে জিজ্ঞাসা করেন যে আসলে কি হয়েছিল। তো উনি বলেন যে আপনার কালকে পরীক্ষা, এখন আমি আর কিছুই বলবো না, আপনি কালকে সকালে পরীক্ষাটা দিয়ে আসেন, কালকে বিকালে আপনার সঙ্গে আমি কথা বলবো। তো যেটা হয়, স্বাভাবিকভাবে ভাবি আসলে বুঝে উঠতে পারছিলেন না যে কি ঘটনা ঘটলো, কেনই বা সে এরকম হঠাৎ করে একটা উইয়ার্ড ব্যবহার করলেন। তো যাই হোক, এটার মানে ভাবির ভিতরে এই ভাবনাটা রয়েই গেল। এরপর যেটা হয়, ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই এবং পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই। একটা কথা বলতে ভুলে গেছি যে নাজমা আপা ওনাকে বলেছিলেন যে ওনার বিয়ের আগে উনি যেন আর কখনোই একা কোথাও বের না হন, এমনকি ওনাদের ছাদেও যেন উনি না যান। উনি যদি সন্ধ্যার পরে তো অবশ্যই বের হবে না, এবং যদি বাইরে কোথাও কখনো যায় তাহলে একা যেন না যায়। তো যথারীতি পরের দিন যখন পরীক্ষা হয়, ভাবি যেটা আমাকে বললেন যে পরীক্ষার ভিতরে ওনার ভিতরে একটা টেনশন কাজ করছিল যে আসলে কি ঘটছে, কেন এরকম করলো সে, কি বিষয়, এটা জানার জন্য। তো পরীক্ষার পরে উনি একটু অস্থিরতা ওনার ভিতরে কাজ করছিল। তো পরীক্ষা দিয়ে উনি যখন বাসায় আসেন, পরবর্তীতে বিকালের দিকে নাজমা আপা আমার ভাবির বাসায় আসেন। তো নাজমা আপা এসে তখন যেটা বলেন যে ওনারা যখন গল্প করছিলেন, উনি যেহেতু নিজে পজেসড এবং উনি সামগ্রিক ব্যাপারগুলো বুঝতে পারেন, উনি যেটা ভাবিকে বলেছেন নাজমা আপা, সেটা হচ্ছে যে ওইটা ছিল একটা, ওনাদের ভাষায় যেটা বলছে যে একটা মেসোভূত, আমরা যেটা বলি অনেক সময় পিচাস। এবং সামহাও ওই সন্ধ্যা রাতের বেলায় ভাবি উঠছিলেন এবং হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ওনার চুল খোলা ছিল। তো এই দুটার কারণে, এবং 2 দিন পরে ওনার বিবাহ ছিল, সামহাও তাকে দেখে আকৃষ্ট হয় এবং তার উপর ভর করার উদ্দেশ্যেই মূলত সেটা আসে। কিন্তু নাজমা আপা থাকার কারণে এবং ওনার সাথে থাকার জিনটার কারণে আমার ওই ভাবির উপরে আসলে তেমন কিছু করতে পারে নাই। আর ওই ইমিডিয়েটলি ওনাকে টেনে যখন বাসায় নিয়ে চলে আসছে, তখন আর ওনার উপরে কোনো ধরনের আসর কিছুই করতে পারে নাই। তো আল্লাহর রহমতে পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। কিন্তু ভাবি যেটা করেন যে উনি ওনাদের বাসার কাছে একজন ভালো ইমাম সাহেব ছিলেন, তার কাছে যান এবং তিনিও মোটামুটি একই কথা বলেন যে ওটা একটা পজিশনের মতো ব্যাপার ছিল এবং উনি ওনাকে মানে ইসলামী রিচুয়াল অনুযায়ী যেভাবে যা করার দরকার ঝাড়ফুঁক দিয়ে দেন, প্লাস পানি পড়াটা খাওয়ান। এরপরে ভাবির আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এবং বিয়ের পরে আসলে ভাবি খুব বেশি দিন ছিলেন না বাংলাদেশে। বিয়ের খুব মাসখানিক পরে উনি ফিনল্যান্ড চলে আসেন। তো যে কারণে এই সমস্যাটা হয় নাই। তবে ব্যাপারটা কতটুকু ভীতিকর আমি জানি না, তবে একটু অদ্ভুত বিষয় ছিল, এই জন্য আমার মনে হলো শেয়ার করি।